রোহিঙ্গা জীবন শরণার্থী শিবিরে অবাধভাবে কাটছে, একইভাবে রাখাইন প্রদেশে যেসব রোহিঙ্গা আছেন তারাও আছেন চরম অনিশ্চয়তার মধ্যে। এমন একটি পরিস্থিতিতে এই সমস্যার সমাধানে কি করা যেতে পারে, কি ভূমিকা হবে, আমাদের নাগরিক সমাজের কি ভূমিকা হবে, আমাদের সরকারের কি ভূমিকা হবে এবং অন্যান্য সেক্টরে কে কি ভূমিকা রাখতে পারে, সেসব বিষয় নিয়ে মূলত আমরা আজকে এখানে আলোচনা করবো। আমাদের মাননীয় প্রধান অতিথি আছেন, উনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, চট্টগ্রামের সন্তান, বীর মুক্তিযোদ্ধা, দীর্ঘদিন মানুষের অধিকার নিয়ে কাজ করছেন। ওনাদের আন্তরিক প্রচেষ্টা সব মিলিয়ে আমরা এই সমস্যার একটি আশু সমাধান চাই, সেই লক্ষ্যে আমাদের আজকে এই আয়োজন। আমরা শুরুতে আজকে আমাদের এই অনুষ্ঠানের ধারণাপত্র উপস্থাপন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সম্মানিত শিক্ষক, সাবেক প্রধান ডক্টর মোহাম্মদ শহীদুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চট্টগ্রাম ফোরাম আয়োজিত ডিসকাশন মিটিং অন রোহিঙ্গা ক্রাইসিস ইন দ্য আইজ অফ চট্টগ্রাম, হিউম্যানিটি, সিকিউরিটি অ্যান্ড ফিউচার, চট্টগ্রামের চোখে রোহিঙ্গা সংকট, মানবতা, নিরাপত্তা ও ভবিষ্যৎ শীর্ষক এই আজকের আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, আমাদের চট্টগ্রামের গর্ব, বাংলাদেশের গর্ব, যিনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়ে আমাদের জন্য এদেশকে স্বাধীন করে দিয়েছেন, উপহার দিয়েছেন। আন্তরিকভাবে কৃতজ্ঞ যে তারকে এবং বীর প্রতীককে আমরা আমাদের মাঝে পেয়েছি। যিনি আজকে সভাপতিত্ব করছেন বাংলাদেশের বরেণ্য আইনজীবী ও আইনজীবীদের অন্যতম নেতা, যিনি আমাদের জুলাই বিপ্লব থেকে শুরু করে বিভিন্ন সময় জাতির দুর্দিনে আমাদেরকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, দিক নির্দেশনা দিয়েছেন, অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান। এবং আমাদের মাঝে আরো যারা আলোচক রয়েছেন, সময় বাঁচানোর জন্য সবার নাম করছি না, আমি ক্ষমাপ্রার্থী। বিশেষ করে আমার অত্যন্ত ভালোবাসার সম্মানের নোমান ভাই এবং সাংবাদিক নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, বিভিন্ন পর্যায়ের যারা নেতৃবৃন্দ রয়েছেন, আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এত সুন্দর একটি আয়োজন করার জন্য। কারণ আমরা সবাই মানুষ, আমরা যে ধর্মেরই হই, আমাদের বড় একটা পরিচয় আমরা মানুষ, এবং এটা আল্লাহ পরিচয় দিয়ে দিয়েছেন। বিভিন্ন জায়গায় ইনসান শব্দ বলেছেন এবং উম্মাহ বলেছেন, উম্মাত ওয়াসাতা, এবং এখানে আল্লাহ তাআলা কিন্তু পুরো গোষ্ঠীকে একটা একই প্ল্যাটফর্মে দাঁড় করিয়েছেন মানবতার দিক দিয়ে। তো সেই হিসাবে আজকে যে আয়োজনটা করা হয়েছে এবং টাইটেলটা দেওয়া হয়েছে, যদিও খুব সংক্ষিপ্ত সময়ের জন্য রেডি করতে গিয়ে হয়তো আপনাদের মনের খোরাক দিতে পারবো না, তারপর আমি চেষ্টা করেছি। চট্টগ্রামের চোখে রোহিঙ্গা সংকট, মানবতা, নিরাপত্তা ও ভবিষ্যৎ। আমি বলছি ডক্টর মোহাম্মদ শহীদুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ সাংবাদিকতা বিভাগের সাবেক সভাপতি এবং সহযোগী অধ্যাপক। 2017 সালের আগস্টের ভয়াবহ সহিংসতা ও জাতিগত নিধনের মুখে 7.5 লক্ষ রোহিঙ্গা প্রাণের ভয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগে 1978, 1991, 92 এবং পরবর্তী সময়েও বিভিন্ন দফায় এদেশে রোহিঙ্গাদের ঢল নেমেছে। সব মিলিয়ে বর্তমানে বাংলাদেশে 12.5 লক্ষাধিক রোহিঙ্গা বসবাস করছে। প্রতিবেশী রাষ্ট্র হিসাবে বাংলাদেশের সবচেয়ে বড় দরজা খুলে দিয়েছিল চট্টগ্রাম ও কক্সবাজার। আমরা চট্টগ্রাম ফোরামের আয়োজন, আমরা দেখাতে চাই যে চট্টগ্রামবাসী আসলে বেশি স্যাক্রিফাইস করেছে। মানবিক বিবেচনায় সীমান্ত উন্মুক্ত করে এই বিপন্ন জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে বাংলাদেশ যে নজির স্থাপন করেছে তা বিশ্ব মানবতার ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। কিন্তু একই সঙ্গে এত বিপুল সংখ্যক উদ্বাস্তুকে দীর্ঘ সময় ধরে আশ্রয় দেওয়ার কারণে কক্সবাজার, চট্টগ্রাম অঞ্চলের মানুষের জীবনে তৈরি হয়েছে বহুমাত্রিক সংকট। পরিবেশের ক্ষয়, সামাজিক অস্থিরতা, অর্থনৈতিক চাপ এবং আন্তর্জাতিক কূটনৈতিক টানাপোড়েন আর বাংলাদেশের জন্য এক কঠিন বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। একদিকে মানবতাবোধ আর অন্যদিকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ ও আন্তর্জাতিক পর্যায়ে নীতি নির্ধারকদের ভারসাম্যপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমি আবারও বলছি ভারসাম্যপূর্ণ, যাতে মানবতা দেখাতে গিয়ে আমার স্বাধীনতা হরণ না হয়, আবার স্বাধীনতার কথা বলে যেন মানবতা বোধকে আমরা লঙ্ঘন না করি।
তো এই অবস্থায় আমি কতগুলো পয়েন্ট আপনাদের সামনে উল্লেখ করেছি। আমাদের সবার আগে জীবন বাঁচাতে হবে। তো সেই দিক দিয়ে প্রথমেই যে পয়েন্টটি বলেছি, রোহিঙ্গাদের জীবন রক্ষা। বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় খুনাখুনির ঘটনা ঘটে। আশ্রয় কেন্দ্রগুলোতে রোহিঙ্গাদের জীবন রক্ষার অধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে। তাদেরকে মানুষ হিসাবে অন্তত বেঁচে থাকার অধিকার দিতেই হবে। কারণ আশ্রয় দিলাম, জীবন রক্ষা করতে পারলাম না, তাহলে হবে না। এরপরে দ্বিতীয় পয়েন্টে যেটা বলেছি, আমরা যেভাবে বলি যে অন্ন বস্ত্র বাসস্থান, সেই হিসেবে প্রথমেই বলেছি যে খাদ্য দ্রব্য বিতরণ যথাযথভাবে করতে হবে এবং এর ক্ষেত্রে দুর্নীতি রোধ করতে হবে। বাংলাদেশে আশ্রয় গ্রহণ করা রোহিঙ্গাদের মাঝে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তায় খাদ্যদ্রব্য বিতরণ করা হয়, কিন্তু এই বিতরণ কার্যক্রমের মধ্যে ব্যাপকভাবে দুর্নীতি পরিলক্ষিত হয়। যার যতটুকু প্রাপ্য তা তারা অনেক সময় পান না। এজন্য যার নামে যতটুকু খাদ্যদ্রব্য বরাদ্দ করা হয় তা যেন সে পেতে পারে, তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং খাদ্যদ্রব্য বিতরণে সব ধরনের দুর্নীতি বন্ধ করতে হবে। আমি নিজেও রোহিঙ্গা ক্যাম্প একাধিকবার ভিজিট করেছি, ওদের থেকেই কথা শুনেছি। একজনের নামে হয়তো 5 কেজি বরাদ্দ, দেখা যাচ্ছে মাপলে পাওয়া যায় 4 কেজি, 4.5 কেজি বা 3 কেজি। তো এটা ওরা প্রতিবাদ করতে পারে না। ওদের স্থানীয় যারা মাঝি বলি বা বিভিন্ন ধরনের রয়েছে নেটওয়ার্কের মাধ্যমে এই খাদ্যদ্রব্য বিতরণে এই দুর্নীতিগুলো হয়। প্রয়োজনীয় বস্ত্রের ব্যবস্থা করা। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য বিভিন্ন ধরনের পোশাক বিতরণ করা হয়। এটাও বিভিন্ন সংস্থা নানাভাবে দেয় এবং আমরাও সাধারণ মানুষ দিয়েছি। বিশেষ করে শীতের মৌসুমে শীত বস্ত্র বিতরণ করা হয়। এক্ষেত্রেও ব্যাপক অনিয়ম ও দুর্নীতি পরিলক্ষিত হয়। কখনো কখনো একই ব্যক্তি বারবার শীত বস্ত্র গ্রহণ করে এবং তা বাংলাদেশের বাজারে, বাংলাদেশের আশেপাশের দোকানগুলোতে কম দামে বিক্রি করে ফেলে। আবার এমনও পাওয়া যায় যে কারো কারো প্রয়োজন থাকা সত্ত্বেও সে শীত বস্ত্র পায় না। অর্থাৎ রোহিঙ্গাদের নিয়মিত পরিধেয় বস্ত্র, যে স্বাভাবিক রেগুলার যে পোশাকগুলো রয়েছে এবং শীত বস্ত্র বিতরণেও দুর্নীতিমুক্ত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এরপরে আরেকটি বিষয়, নিরাপদ বাসস্থান। আমরা যেমন একটু আগে বলছি অন্ন বস্ত্র বাসস্থান, সেই হিসেবে বাসস্থানকে আমি অগ্রাধিকার দিয়েছি। জীবনের পরে এই তিনটি নিয়ে এসেছি। বাংলাদেশে অবস্থানকারী রোহিঙ্গাদের জন্য সাময়িক যে ঘর বাড়ি নির্মাণ করা হয়েছে তা অধিকাংশ ক্ষেত্রেই বসবাসের উপযুক্ত নয়। আপনারা নিশ্চয়ই অনেকেই ভিজিট করেছেন, দেখেছেন যে একদম ভঙ্গুর অবস্থা, খুব বাজে অবস্থা। তো এটা বসবাসের উপযুক্ত অনেক ক্ষেত্রেই নয়। আর এগুলোর নিরাপত্তা ব্যবস্থা খুবই দুর্বল। রাত যতই গভীর হয় ততই নিরাপত্তাহীন হয়ে পড়ে রোহিঙ্গাদের বাসস্থান। দুর্বৃত্তরা নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে যায়। মাদক পাচার থেকে শুরু করে অন্যের ঘর দখল, লুটতরাজ, ধর্ষণ, খুন খারাপ, নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবং আরেকটি বিষয় অবাক হলেও সত্য, সেটা হচ্ছে আমার ছাত্রী ছিল ওই ক্যাম্প ইনচার্জ, এখন হয়তো অন্য জায়গায় দায়িত্ব রয়েছে। সে বলছে স্যার রাতে আমরা প্রোটেকশন দিতে পারি, রাতে বেলা পুলিশ থাকে না। তো এটাতে আরো দুঃখজনক, যখন বেশি নিরাপত্তা দরকার তখন আর পুলিশ তার নিজের সেফটির জন্যই তার পুলিশের ক্যাম্পে চলে যায়। তো এটা আরো দুঃখজনক যে রাতে তাদের বেশি নিরাপত্তা দেওয়ার প্রয়োজন থাকা সত্ত্বেও পুলিশ রাতে তাদের ক্যাম্পে, তাদের নিজস্ব ক্যাম্পে ফিরে যায়। রোহিঙ্গাদের নিরাপত্তার জন্য যত উপযুক্ত ব্যবস্থা যদি আমরা না করতে পারি, তাহলে আমরা তাদেরকে এভাবে মেহমানদেরকে ডেকে এই অমানবিক আচরণ করা আমাদের জন্য কোনোভাবেই ঠিক নয়। 5, রোহিঙ্গাদের উপযুক্ত চিকিৎসা সেবা প্রদান। রোহিঙ্গাদের মধ্যে নানা রকমের রোগ ব্যাধি ক্রমশ বিস্তার করছে। তাদের স্বাস্থ্য সেবা কোনোভাবেই নিশ্চিত করা যাচ্ছে না। উপযুক্ত চিকিৎসার অভাবে অনেকেই অকালে প্রাণ হারাচ্ছেন, কেউ চিকিৎসার অভাবে কষ্ট পাচ্ছেন বছরের পর বছর। এমন অবস্থায় রোহিঙ্গা ক্যাম্পগুলোতে পর্যাপ্ত সংখ্যক হাসপাতাল প্রতিষ্ঠা করতে হবে, উন্নত মানের চিকিৎসা সামগ্রীর ব্যবস্থা করতে হবে, পর্যাপ্ত সংখ্যক দক্ষ ও যোগ্য চিকিৎসক নিয়োগ দিতে হবে এবং প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদানের ব্যবস্থা করতে হবে। এটা আমি রোহিঙ্গাদের সাথে কথা বলি, এই পয়েন্টে লিখেছি। সেটা হচ্ছে মালয়েশিয়া, তারপর আরো অনেক দেশে টেম্পোরারি হসপিটাল ছিল, কিন্তু অনেকেই ক্লোজ করে ফেলেছে। অনেকেই দেখা গেল 3টা-4টা পরিচালনা করতো, এখন দেখা যাচ্ছে যে কমিয়ে ফেলছে। তো এটা আসলে খুবই দুঃখজনক। তাদের জনসংখ্যা তো বাড়ছে, তারা তো নতুন নতুন সন্তানের জন্ম হচ্ছে, কিন্তু সেই অবস্থায় যদি চিকিৎসার ব্যাপারটা আমরা জোর না দিই, তাহলে তাদের অবস্থা আরো খারাপের দিকেই যাবে। উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করা। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা বর্তমানে যে শিক্ষা গ্রহণ করছে তা অধিকাংশই বিদেশি এনজিও নির্ভর। বিশেষ করে ইউনিসেফ এবং আরো কিছু সংস্থা, আমি রিপোর্ট দেখেছি প্রায় 4,500 বা 5,000, 6,000 এরকম কি রয়েছে। ইউনিসেফই 4,500 এর বেশি স্কুল পরিচালনা করে।
আরো কিছু সংস্থা সাধারণত তাদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করছে। রোহিঙ্গারা প্রায় সবাই মুসলমান হওয়ায় তারা তাদের ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে চাইলেও তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বরং আমরা বেশিরভাগই সময় যেটা দেখেছি যে যারা ধর্মীয় স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠা করতে গিয়েছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে যে জঙ্গিবাদের মদতদাতা এই সেই বলে। তো এগুলো খুবই দুঃখজনক। এখন আপনারা যদি ওদের সাথে কথা বলেন, ওরা আমাদের মতোই ভাষায় কথা বলে, ওরাও কোরআন শিখতে চায়, কিন্তু ব্যবস্থা নাই। কি সামান্য কিছু রয়েছে, অতএব এই ব্যাপারে আমরা ব্যবস্থা নেওয়া দরকার। তাদের যতটুকু শিক্ষা দেওয়া হচ্ছে তা মূলত প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষার সুযোগ খুবই সীমিত বা নাই বললেই চলে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, ইংরেজি তাদেরকে শিখতে দেওয়া হবে না, বাংলাও শিখতে দেওয়া হবে না। কেন? তারা তাহলে বাঙালির সাথে মিশে যাবে, ইংরেজি শিখলে বিদেশিদের সাথে কমিউনিকেট করবে। এরকম নানা রকমের অলিখিত কিছু বিধান তাদের মধ্যে চালু রয়েছে, যেটা খুবই দুঃখজনক। তো এটা দূর করতে হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে তাই রোহিঙ্গাদেরকে তাদের সংস্কৃতি, ধর্ম ও মূল্যবোধ এবং চাহিদার আলোকে সকল স্তরে উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করতে হবে। শুধু প্রাইমারি এডুকেশন দিয়ে তো কোনো পরিবর্তন হবে না। তারা তাদের মতো করেও কিছু করতে পারে, ফ্রিল্যান্সিং করা অথবা অন্য যে কোনো কাজ তারা তাদের মতো করতে পারে, কিন্তু সেগুলোও করার সুযোগ দিচ্ছি না, যেহেতু শিক্ষায় আমি বাধা দিয়ে রাখতেছি। মর্যাদাপূর্ণ ও নিরাপদ প্রত্যাবাসনের ব্যবস্থা করা। আর আগামী বর্তমানেও অনেক নির্যাতন চলছে, কিন্তু কেউ সেখানে ঢুকতে পারছে না এবং সর্বশেষ তথ্য জানা যাচ্ছে না। এটা আমি রোহিঙ্গাদের সাথে কথা বলে জেনেছি যে প্রচুর চলছে, এখনো টর্চার চলছে, এখন আগুন জ্বালানো হচ্ছে। এমন অবস্থায় রোহিঙ্গাদের উপর সব ধরনের সহিংসতা হামলা বন্ধ করতে হবে। আশ্রয় শিবিরে থাকা রোহিঙ্গাদের সুরক্ষিত প্রত্যাবাসনের ব্যবস্থা করতে হবে। জাতিসংঘের তত্ত্বাবধানে রাখাইনে রোহিঙ্গাদের বসবাসের সুযোগ তৈরি করতে হবে, যা হবে সম্পূর্ণ মানবিক মর্যাদাপূর্ণ। খেয়াল করবেন, 3টা শব্দ চয়ন করেছে। মানবিক মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন চাই, জোর করে ঠেলে দিলে হবে না। নিরাপদ প্রত্যাবাসন চাই এবং নাগরিক অধিকার সম্বলিত প্রত্যাবাসন চাই। তারা ওখানেরই নাগরিক, সেই অধিকারটা যেন প্রতিষ্ঠিত করা হয়। অপরাধীদের বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠা। মিয়ানমারের সামরিক জান্তা ও আরাকান আর্মিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জবাবদিহির ব্যবস্থা করা। রোহিঙ্গা গণহত্যার জন্য সব অপরাধীকে বিচারের আওতায় আনা। সহিংসতার পুনরাবৃত্তি রোধ করা। আন্তর্জাতিক আদালতে মামলা তোলা, নিষেধাজ্ঞা আরোপ করা এবং মানবাধিকার লঙ্ঘন বন্ধে কার্যকর চাপ সৃষ্টি করতে হবে। সময় বাঁচানোর জন্য অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট শর্ট আকারে আমি বলে দিলাম। তো এই কাজগুলো যদি না করি তাহলে অপরাধীরা আরো সুযোগ পেয়ে যাবে। স্থানীয় জনগণের সুরক্ষা, এই পয়েন্টটি ভালো করে মনে রাখতে হবে, যেটা আমার ভূমিকায় বলেছিলাম। রোহিঙ্গা আশ্রয় কেন্দ্রের আশেপাশে বসবাসকারী স্থানীয়দের জন্য ক্ষতিপূরণ, উন্নয়ন প্রকল্প এবং কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। তারা 1 লক্ষ মানুষকে আশ্রয় দিয়েছে, নিজের জমি ছেড়ে দিয়েছে, ফসলি জমি ছেড়ে দিয়েছে, অনেকে ঘর ছেড়ে দিয়েছে। তাদের জন্য আমরা কোনো বিকল্প ব্যবস্থা যদি দাঁড় করাতে না পারি, তাহলে এটাও আরেক ধরনের অমানবিক আচরণ। কারণ আমি আরেকজনকে উপকার করে আমার ঘর ছেড়ে দিব, আপনি কিছু দেখাবেন না, কিছু করবেন না, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং বরং আমি দেখেছি ওই সময় আওয়ামী লীগের সময় একজন ভুলে গেছি, ওনার উপজেলার চেয়ারম্যান ছিল, যে ওসি প্রদীপের হাতে খুন হয়েছে নৃশংস ভাবে, তার নামটা এই মুহূর্তে মনে আসছে না। সে খুব উপকারী ছিল, মানবতাবাদী ছিল সামহাও, কিন্তু তারপরেও এই দুর্নীতিবাজ কিছু মানুষ তাকে মেরে ফেলেছে, শ্রমিকদেরকে সেবা করতে দেয়নি। তো আমরা আমাদের যারা সেবক মানবতাবাদী তাদের পাশে যেন দাঁড়াতে পারি। আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি। আজকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাই, আমাদের ফারুক আজম বীর প্রতীককে ধন্যবাদ জানাই, যে তারা জীবনের ঝুঁকি নিয়ে মনে হচ্ছে আরেকটা মুক্তিযুদ্ধ করছেন। প্রতিনিয়ত তারা ইনসিকিউর অবস্থা থেকেও কিন্তু ময়দান ছাড়ছেন না, আমরা সেজন্য ধন্যবাদ জানাই। আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূস একদম প্রথমবার যখন জাতিসংঘে গিয়েছিলেন গত বছর, তখনও জোরালো বক্তব্য দিয়েছেন। এর বছরও তার বক্তব্য এখনো হয়নি, আজকে দেওয়ার কথা শুক্রবারে তিনি এখানেও পরিকল্পনা করেছেন এই বিষয়টি তুলবেন এবং জাতিসংঘের মহাসচিবকে রোহিঙ্গা ক্যাম্প ভিজিট করা, সেখানে এই বিষয়গুলো আন্তর্জাতিক দরবারে তুলে ধরেছেন। আমরা সেজন্য সরকারের কাছে কৃতজ্ঞ। তবে একই সাথে আরেকটা অ্যালার্মিং বিষয় হচ্ছে এই যে মানুষগুলো কিন্তু কমছে না, কিন্তু অনুদান কমে যাচ্ছে। আজকে যুক্তরাষ্ট্র বন্ধ করে দিয়েছে, আরো অনেক সাহায্য সংস্থা তারা অনেকটা স্টপ হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি ফারুক আজমের কাছে আজকে এই অঞ্চলের বিশেষ করে চট্টগ্রাম ফোরামের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাতে চাই, প্লিজ আপনারা আন্তর্জাতিক এই মহলকে ডক্টর ইউনূসকে ব্যবহার করে হোক অথবা অন্য যে কোনো মাধ্যমে হোক এই বিষয়টি খুব হাইলাইট করা দরকার, যে এই সহযোগিতা তো ক্রমান্বয়ে বাড়ানো দরকার, যেহেতু তাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আরো নতুন নতুন ক্রাইসিস জন্ম হচ্ছে। তাদের কোনোভাবে যেন তাদেরকে ফিরানোর আগ পর্যন্ত কোনোভাবেই যেন সাহায্য সহযোগিতা না কমে, এ ব্যাপারে জন্য ভূমিকা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।
আরেকটি বিষয় সাংবাদিকরা রয়েছেন এর সাথে জড়িত, আমি সেজন্য আরেকটি বিষয় অনুরোধ জানাতে চাই। অনেক সময় আমাদের মেইনস্ট্রিম মিডিয়াগুলো রোহিঙ্গা ক্যাম্পের দুরবস্থা ফুটিয়ে তুলতে পারেন না, দুঃখজনক। এটা করা যাবে না। আপনাদের ওখানে স্পেশাল করেসপন্ডেন্ট নিয়োগ করেন এবং যে কোনো ভাবে হোক ক্যাম্পবাসীদের আইন, স্বাস্থ্য, সামাজিক নিয়ম বিষয়ে সচেতন করতে আপনাদের যে গণমাধ্যমের যে শক্তিটা আছে সেটাকে আপনারা ব্যবহার করবেন এবং একই সাথে এক্ষেত্রে আমরা ধর্মীয় যারা নেতা রয়েছে তাদেরকেও সম্পৃক্ত করতে হবে। চট্টগ্রামের মানুষ ও সমগ্র বাংলাদেশ মানবতার খাতিরে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। এই ত্যাগ শুধু বাংলাদেশের নয়, সমগ্র বিশ্বের জন্য শিক্ষা। কিন্তু মানবিক দায়িত্ব পালনের এই উদাহরণ যেন দীর্ঘমেয়াদী সংকটে পরিণত না হয়, সেজন্য এখন প্রয়োজন সাহসী ও বাস্তবসম্মত সিদ্ধান্ত। রোহিঙ্গাদের মৌলিক অধিকার নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থানীয় জনগণের স্বার্থ সমান গুরুত্বপূর্ণ। জাতিসংঘ, আঞ্চলিক শক্তি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। মানবিক মর্যাদা রক্ষা ও নিরাপদ প্রত্যাবাসনের পথ সুগম করতে আজই একযোগে কাজ করা সময়ের দাবি। চট্টগ্রামের চোখে রোহিঙ্গা সংকট তাই কেবল শরণার্থী সমস্যা নয়, এটি মানবতা, নিরাপত্তা ও ভবিষ্যতের সম্মিলিত একটি পরীক্ষা, যেখানে মানবতা, করুণা, ন্যায় ও সাহসের বিজয় হওয়া অপরিহার্য। সকলকে ধন্যবাদ। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের আলোচক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাইদ হাসান খালিদ। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি চট্টগ্রাম টিভি জার্নালিস্ট নেটওয়ার্কের সেক্রেটারি, এখন টেলিভিশনের গুরু প্রধান জনাব হোসেন জিয়াদ। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষক ফয়জুল সাদুল। আমরা আমাদের ধারণাপত্র শুনলাম। আমরা আমাদের অনুষ্ঠানের মূল আলোচকদের আলোচনা শোনার আগে আমরা একটু আজকের অনুষ্ঠানে যে অডিয়েন্স আছে আমরা ওখান থেকে একটু শুনতে চাই। আমি শুরুতে অনুরোধ করছি অ্যাডভোকেট রাজিয়া সুলতানা, মানবাধিকার কর্মী, তিনি দীর্ঘদিন ধরে এই শরণার্থীদের নিয়ে কাজ করছেন, ওনাকে ওনার সংক্ষিপ্ত মতামত রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকে সুন্দর একটা প্রোগ্রাম, যেটা Rohingya crisis in the eyes of Chattogram and future. চট্টগ্রাম আর কক্সবাজার আসলে সবচেয়ে বড় বোঝাটা নিয়েছে কিন্তু এই অঞ্চলের মানুষগুলো। এটা শুধু যে 2017 শুরু হয়েছে তার, এটা কিন্তু সেই স্বাধীনতার পর থেকেই কিন্তু বাংলাদেশ এটা ক্যারি করে আসছে অনেক বড় একটা বাড়ি। কিন্তু আজ পর্যন্ত যেটা বলি, কূটনৈতিক বলেন, ডিপ্লোম্যাটিক বলেন, মানে যে সলিউশনটা আসার কথা ওটা কিন্তু আসে না। বিগত সরকারগুলো আমি মনে করি কিছু ক্ষেত্রে সফল, আবার অন্য ক্ষেত্রে কিন্তু একদম বিফল। কারণ আপনারা দেখছেন দিন দিন রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের আগমন বেড়ে চলছে। আপনারা জানেন এখনো ওখানে অস্থিতিশীল পরিবেশ। প্রথমে ছিল মিয়ানমার মিলিটারি, এখন সেখানকার রাখাইন যারা অ্যাথলিক, যারা ওই অঞ্চলেরই প্রয়োজনীয় রোহিঙ্গারাও, কিন্তু যেহেতু ধর্ম বলেন আর অনেক কিছু ডিফারেন্সিস, এটার জন্য ওরা স্পেশালি আমি মনে করি যেটা আমার এমএনআইসি ওদের যে আইডিওলজিটা ওটা হচ্ছে যে মুসলিম ফ্রি, যেটা রোহিঙ্গা ফ্রি। তার ওরা শুধুমাত্র রোহিঙ্গা না, অন্য মুসলমানদের উপরেও যেটা ফোর্স করছে যে আপনারা চলে যান, তোমরা চলে যায়, দিস ইজ নট ইউর কান্ট্রি। বাট এই ভিত্তিতে কিন্তু আজ পর্যন্ত কোনো ইন্টারন্যাশনাল 2017 যেভাবে করে একটা ইস্যু রাইজ করেছে কিন্তু এটা হচ্ছে না। বাট এখন কিন্তু আরো বেশি কঠিন সময়, কারণ অলমোস্ট রাখাইন রাজ্যের যে টাউনশিপ 2024 থেকে কিন্তু খালি হচ্ছে।
এই মানুষগুলো কিন্তু অনবরত আসছে এবং এদের যেটা আমরা ওদের ডিফিকাল্টিগুলো দেখছি, কিন্তু এটা আদৌ আইএনজি বলেন, কক্সবাজার ইনিশিয়াল বলেন, ইউএন বলেন, অনেক কাজ করছে, কিন্তু যে নতুন রাষ্ট্র ওদের কিন্তু কোনো যেটাকে বলেন ডাটা কিছু হয়েছে, কিন্তু এটা ওভারল্যাপ হয়েছে, বাট প্রতিদিনই আসছে এবং মানপত্রের জীবনযাপন করছে। বাট আমার মনে হয় আরো একটু পটল হতে হবে ডিপ্লোমেট সেক্টরে। আর যেহেতু এটা একটা অনেক বড় ইস্যু, এখন 1/3 রোহিঙ্গা এখন বাংলাদেশের ঘাড়ে এসে পড়েছে এবং বাংলাদেশের যে ক্লাইমেটের উপর একটা ডাইরেক্ট এফেক্ট পড়েছে, বিশেষ করে কক্সবাজার অঞ্চলে। এই মানুষগুলো কিন্তু এখানে থাকতে আসে না, এরা কিন্তু জীবনের দায়ে এসছে। আপনারা দেখবেন যখন আপনারা ওদের সাথে আপনারা কথা বলবেন, যে ওদের লাইফ কিন্তু ওই ডিফিকাল্টির মধ্যে কিন্তু ওরা নিজেদের মধ্যে একটা লাইফ লিড করেছে সেই প্রথম দিক থেকে। তো এদের যে কারো নির্ভর তা না, এরা যে এদের জন্য বাংলাদেশে আসছে তা না, এরা যে বাংলাদেশে এসে থাকার পরিকল্পনা করছে এটাও না, সম্পূর্ণ একটা রং কনসেপ্ট, যেটা এখন কক্সবাজার টেকনাফে একটা ইস্যু রাইজ করছে। এই মানুষগুলো থাকবে না আমরা যদি কঠোরভাবে ইস্যুটা সমাধানের চেষ্টা করি। আমি মনে করি ইট ইজ দ্য টাইম টু টেক এন অ্যাকশন। আর আমি গাজার সাথে সহমত পোষণ করি, কারণ সেম থিং হ্যাপেন ইন অলসো ইন রাখাইন। ওইখানে হয়তো বা মিডিয়াটা বেশি ফোকাস, কিন্তু আমাদের রাখাইনে ওটা ফোকাস করছে না বলে আজকে আমাদের এই রোহিঙ্গা কমিউনিটিদের দুঃখ দুর্দশাটা উঠে আসছে না। কারণ কি আপনারা জানেন 2024 যে ব্যাসেটাকে 600-র উপর মানুষকে ওরা একদিনই শেষ করেছে, কিন্তু এই ইস্যুটা এখনো রাইজ করছে না। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ক্রিমিনাল কোর্টের ইস্যু, কারণ নিজেদের জায়গায় নিজেদের মানুষকে ওরা ভুল করেছে বা মার্ডার করেছে, যেটা আমি ভুল। বাট জেনোসাইড তো রোহিঙ্গাদের একটা ট্রফি হিসাবে, এটা রোহিঙ্গাদের জন্য একটা ট্রফি, কারণ এটার পরিপ্রেক্ষিতে আমরা কোনো অ্যাকশনে দুপুরটাই দেখছি। তো আমি আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর একটা ডিসকাশন মুভমেন্টে। আরেকটা বিষয় যে আমরা যে 30-তে ইউএন অ্যাসেম্বলিতে যে সাইড ইভেন্টটা হবে, ওখানে যেন অনেক ইস্যু উঠে আসে। সবচেয়ে বড় ইস্যুটা হচ্ছে আমরা কিভাবে রিপ্যাট্রিয়েশনটা কার্যকরী করব, কিভাবে রাখাইনটা আমাদের একটা পিসফুল স্টেজে আনতে পারবো। আর একটা বিষয় হচ্ছে আমি যেটা সবসময় যেটা অনুভব করি, আমার মনে হয় না যে যখন ডিসিশন মেকিং প্ল্যাটফর্মে কথাগুলো হয়, সেখানে রোহিঙ্গা রিপ্রেজেন্টেটিভ বলেন, ডায়াসপোরা বলেন, হ্যাঁ 25 অগস্টে কিছু হয়েছে, কিন্তু ওভাবে ডায়াসপোরা আর আমাদের যে ক্যাম্প লেভেলের যে ফিল্ড লেভেলের যে কানেকশনটা, ওটা কিন্তু ওভাবে উঠে আসে না, যেটা আমাদের ইউথরাই বলেছে। ওরা ক্যাম্প থেকে জিনিসটা বলছে। তো কমিউনিকেশন বলেন, কানেক্টিভিটি বলেন, ওটা কিন্তু এক না হলে আমরা কখনো এই সলিউশনে আসতে পারবো না। প্রথমে আমাদেরকে ইউনিটি থাকতে হবে, তারপর আমরা সলিউশনে যাব। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের এই ন্যাশনকে চলে যেতে হবে, এবং এরা এখানে আসে না এখানে থাকার জন্য। আর সবচেয়ে যে জিনিসটা আমার সবার অনুরোধ, আপনারা নেগেটিভিটি নেবেন না, কারণ এডুকেশন 8 বছর একটা এডুকেশনের একটা লাইন আপনারা বলে একটা এডুকেশনের জেনোসাইড ওখানে হয়েছে, যেটার জন্য আমাদের যে রোহিঙ্গা ছেলেমেয়েরা কিন্তু এডুকেশন পায় না। তো এখন যেহেতু পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, আমি মনে করবো এডুকেশন সম্বন্ধে কিছু চিন্তা করতে। আরেকটা ব্যাপার হচ্ছে, বিগত সরকারকে আমি ব্লেমও করবো না, ক্রিটিসাইজ একটু এইভাবে করবো যে আমার আগের বক্তব্যে বলেছেন যে কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয়নি এইসব বিষয়ে, কারণ সামনে নভেম্বরে 8 কাট হবে। এই 8 বছর আমরা এই মানুষগুলোকে কিন্তু একটা স্কিল ডেভেলপের পর্যায়ে নিয়ে যাইনি। যদি আমরা যদি স্কিল ডেভেলপ পর্যায়ে নিয়ে যেতাম, হয়তো বা তারা ক্যাম্পের মধ্যে নিজেদের লাইভলিহুডটা নিজেরাই করতে পারতো। তারপরে আমি বলবো ক্যাম্পের ভিতরে ক্যাম্পের বিষয়গুলো যেন আবদ্ধ থাকে, যেন বাইরে না হয়। আর আমি আমার যারা ক্যাম্প বয়স আছে ওদেরকে বলছি যে এনকারেজ করেন আমাদের কমিউনিটিকে যেন একত্রে থাকার জন্য, কারণ ইউনিটি যেন আমাদের সমস্যার সমাধান হবে না। থ্যাংক ইউ সো মাচ।
এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি চট্টগ্রামের একজন বিশিষ্ট সমাজকর্মী জনাব এম এ কাদের, উনি চট্টগ্রাম ইনভেস্টার্স ফোরামের আহ্বায়ক জনাব এম এ কাদের। আসসালামু আলাইকুম। সম্মানিত প্রধান অতিথি, চট্টগ্রামের গর্ব, বিশিষ্ট ব্যক্তিত্ব এবং আমাদের সবাই প্রিয় একজন ব্যক্তি জনাব ফারুক আজম উপদেষ্টা, উপস্থিত মঞ্চে অনেক গুণীজন, আমার বড় শ্রদ্ধা বড় অ্যাডভোকেট জিয়াদের সভাপতি, সামনে উপস্থিত অনেক আমার শ্রদ্ধা সম্মানিত ব্যক্তিবর্গ। আমি চট্টগ্রাম ইনভেস্টর ফোরামের যুগ্ম আহ্বায়ক। আমার আসলে আমি পুঁজিবাজারের সাথে রিলেটেড। রোহিঙ্গা সংকটের বিষয়ে আজকে অতিথিরা যা বলবেন তা শোনার জন্য বিশেষ করে এখানে আসা, এবং এটার সবচেয়ে বড় মানবতার বোধের যে বিষয়টা সেটা বাংলাদেশ কিন্তু রিসিভ করেছে, কিন্তু সিকিউরিটি এবং এটার যে ভবিষ্যৎ যে চিন্তা সেটা আমাদেরকে যদি আমরা যে দীর্ঘ সময় পার করছি, একজন আগে যে আপা এবং স্যার বলেছেন যে এটাকে নিয়ে আমাদেরকে কিন্তু খুব বড় ধরনের চিন্তা করতে হবে। যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস উনি একজন নোবেল বিজয়ী এবং আন্তর্জাতিকভাবে একটা সম্মানের জায়গা আছে, এবং যেসব উপদেষ্টারা আছে ওনাদের প্রত্যেকেরই একটা অবস্থান আছে। আমরা মনে করবো যে ওনারা যদি সিরিয়াসলি এই জিনিসগুলোকে আরেকটু সামনে কি আগানো যায়, এই সংকট থেকে বের হওয়ার, সেটা অবশ্যই আমাদের জন্য বিশাল কাজে লাগবে, বাংলাদেশের জন্য কাজে লাগবে, রোহিঙ্গাদের জন্য কাজে লাগবে। আরেকটা সংকট বাংলাদেশে 5 আগস্টের আগের থেকেই সংকট, 5 আগস্টের পরে সংকটটা ঘনীভূত হচ্ছে। যদিও আজকে আলোচনার সাথে এটার কোনো সম্পর্ক না, তারপর আমি বলবো, যেহেতু আমি উপদেষ্টা সামগ্রিক উপদেষ্টাকে পেয়েছি এখানে। আমাদের বাংলাদেশে জাতীয়তাবাদী বোধ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী চিন্তা যে কারণে আমরা ধারণ করার কথা ছিল, আমরা মনে হচ্ছে যে আমরা আস্তে আস্তে করে বিভক্তির দিকে চলে যাচ্ছি। যে ঐক্য থাকা দরকার ছিল, যে ঐক্য থাকলে আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাব, পিছনের সবগুলাকে দূরে সরাই নিয়ে, সেই বিষয়গুলো বোধহয় আমরা আস্তে আস্তে কেন জানি বিভক্তির দিকে চলে যাচ্ছি। আমরা এই দিকে অবশ্যই নজর দিতে হবে, এটা বড় সংকট। এবং এখানেও কিন্তু আন্তর্জাতিক খেলা হচ্ছে বিভিন্ন মহল থেকে, কিভাবে ঐক্যটাকে বিনষ্ট করা যায়, কিভাবে ভাগ করা যায়, ভাগ করে টুকরা টুকরা করা যায়। এই টুকরা টুকরা করা কিন্তু স্বাধীনতার পর থেকে হয়ে আছে। এই জাতিকে বিভিন্ন ভাবে বিভিন্ন পর্যায়ে আমাদেরকে রাজনৈতিক ভাবে হোক, সামাজিক ভাবে হোক, অর্থনৈতিক ভাবে হোক মাঝাকাত করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু 5 আগস্টের যে তরুণ যুবকরা যে রাস্তায় ট্যাঙ্কের সামনে, কামানের সামনে দাঁড়িয়ে গিয়েছে, সেটা কিন্তু আমাদেরকে একটা বড় ধরনের চিন্তা কিন্তু ফেলে দিয়েছে যে আমরা যাই করি না কেন, রাজনৈতিক অঙ্গন থেকে জেনারেশন কিন্তু মারাত্মক ভাবে ওরা তাকিয়ে আছে। অসম্ভব ট্যালেন্ট, আপনারা যে যাই বলেন না কেন, এই জেনারেশনকে কিন্তু আপনারা দমে রাখতে পারবেন না। এরা অত্যন্ত চিন্তাশীল এবং ওরা যাও বুঝে, ওরা শুধু দেখে যে রাজনীতিবিদ কে কি বলে, যা শুনে কিন্তু ওরা কোনো আনসার এখন দিচ্ছে না। হয়তো তারা আবার সময় মতো রাস্তায় নেমে যাবে যদি আমরা ঐক্যবদ্ধ হতে না পারি জাতি হিসাবে, রাজনৈতিক দলগুলো হিসাবে। সর্বশেষ কথা বলে শেষ করবো, আমি বিগত প্রায় 17 থেকে 18 বছর পুঁজিবাজারের সাথে সম্পৃক্ত। এই পুঁজিবাজারকে ধ্বংস করে দেওয়া হয়েছে। পুঁজিবাজার নামক যে জিনিসটা, এখানে অনেক সাংবাদিক বন্ধুরা আছেন, ম্যাক্সিমাম সময় আমার ইন্টারভিউ দিয়েছেন বিভিন্ন সময় পুঁজিবাজার কেন্দ্র করে। এই পুঁজিবাজার বলে এখন আর পুঁজিবাজার নাই, এটাকে একদম মিশিয়ে দেওয়া হয়েছে মাটির সাথে। আমি সম্মানিত উপদেষ্টা যিনি আছেন, আমি অনুরোধ করব যে পুঁজিবাজারটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতির সাথে একটা বড় খাত, যেটা ইন্টারন্যাশনালি অনেক বড় মাপের জায়গা। সেই জায়গাটাকে কিভাবে চিন্তা করা যায়, ভালো কিছু লোকজনকে দিয়ে এই পুঁজিবাজারটাতে বিনিয়োগ করার অনেক বেশি সুযোগ আছে। আমরা আজকে ব্যাংকগুলোতে কি পরিমাণ টাকা চলে গেছে, দেউলিয়া হয়ে গেছে অনেক ব্যাংক, সেটা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু পুঁজিবাজারে যদি ভালো কোম্পানি আসতে পারতো, পুঁজিবাজারটা যদি ঠিক থাকতো, আজকে মানুষের এত বড় ক্ষতি হতো না। সেজন্য আমি অনুরোধ করব যে আপনারা দয়া করে পুঁজিবাজারের দিকে লক্ষ্য রাখবেন। আমাকে এই অল্প সময় সুযোগ দেওয়ার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কক্সবাজার অঞ্চলের বাসিন্দা জনাব মোহাম্মদ সেলিম ভাইকে এই সংক্ষেপিত বলার জন্য অনুরোধ করছি। Bismillahirrahmanirrahim. Assalamualaikum warahmatullahi wabarakatuh. So, she kindly organized very Rohingya issue. এটা একটা পলিটিক্যাল প্রবলেম, রোহিঙ্গা প্রবলেম। আজকে যে রিফিউজি প্রবলেমটা হয়েছে এটা হলো পলিটিক্যাল প্রবলেমে একটা রেজাল্ট। আজকে যে বার্ডেনটা আমাদের বাংলাদেশের উপরে পড়ছে, আর বাংলাদেশ যেটা করতে আছে we are very thankful to the Bangladesh government and the people of especially Chittagong area মাঝে যদি এই কোঅপারেশনটা না দিত, এভাবে রোহিঙ্গা এভাবে ভালোভাবে এরিয়াতে থাকতে পারত না। এট দ্য সেম টাইম যে আজকে চিটাগাংয়ের লোকরা যদি কোঅপারেট করে, not only the Rohingya refugee issue, Rohingya political problem of solve karata enough help to do. This is if Chittagong people have this Rohingya political issue. So আমার মনে হয় রিফিউজি প্রবলেমটা সলভ হওয়া মানে রোহিঙ্গা প্রবলেমটা সলভ হওয়া না। আজকে রোহিঙ্গার এনিমি ছিল মিয়ানমার গভর্নমেন্ট। মিয়ানমার গভর্নমেন্ট জেনোসাইড করার পরে অনেক রোহিঙ্গা এদিকে চলে গেছে। বাট আজকে আরেকটা এনিমি ডেভেলপ হয়েছে, এটা হইল রাখাইন পিপল। যেটা রোহিঙ্গা রাখাইন এরা একসাথে থাকতে হবে আরাকানে, বাট এখন রোহিঙ্গা এনিমি দুইটা। তো আজকে রিপাট্রিয়েশনটা ইটস এ ভেরি কমপ্লিকেটেড ইস্যু। আজকে যদি মিয়ানমার গভর্নমেন্ট বলে we will accept all the refugees without any condition, এটা কখনো হবে না। The Arakan is out of their control. Arakan mean আজকে রাখাইন যেটা বলতে আছে, it's historically known as the Rakhine. It is out of the control of the government. But আজকে এই আরাকানটা কন্ট্রোলে গেছে, যেটা আমরা হিস্টোরিক্যালি মক বলি, বাট এরা বলে রাখাইন। রাখাইনদের একটা রাখাইনও 4-5টা আছে আর্মস গ্রুপ, যেটা স্ট্রং আর্মস গ্রুপ আছে, এটাকে আরাকান আর্মি বলে। আরাকান আর্মির হাতে চলে গেছে। তো আমরা মিডিয়াতে দেখবেন আরাকান যেটা মিয়ানমার আর্মি করছে জেনোসাইড, সেম জিনোসাইডটা আরাকান আর্মি করতেছে এখন। সো রিপাট্রিয়েশন ইজ এ ভেরি কমপ্লিকেটেড ইস্যু। আজকে যদি আমাদের আরো স্ট্রং হইতে হবে রিপাট্রিয়েশন করে, বাংলাদেশ গভর্নমেন্ট আরো ডিপ্লোম্যাটিক্যালি প্রেসার ক্রিয়েট করতে হবে। যদি রিপাট্রিয়েশন করতে হয়, মিয়ানমার গভর্নমেন্ট, আরাকান আর্মি, বাংলাদেশ গভর্নমেন্ট, UN representative, Rohingya representative, a পাঁচটা যদি স্টেক হোল্ডার ইউনাইটেডলি ফাইট কাজটা করে রিপাট্রিয়েশনের, এটাই পিসফুল রিপাট্রিয়েশন হবে। আজকে মিয়ানমার গভর্নমেন্টও পারবে না, আরাকান আর্মিও পারবে না, রোহিঙ্গা তো পারবে না, আর বাংলাদেশ কি করবে? এট দ্য সেম টাইম আমার একটা রিকোয়েস্ট হইল, বাংলাদেশ রোহিঙ্গা রিফিউজির উপরে নট অনলি দ্য স্টেক হোল্ডার, বাংলাদেশ হল মেন স্টেক হোল্ডার। ইভেন মালয়েশিয়া ইজ দ্য স্টেক হোল্ডার, Thailand is a stakeholder, even India is a stakeholder, although India is not positively thinking of Rohingya.
আমরা দেখছেন even they pushed the Rohingya people to the bay. নদীতে ফেলাই দিছে ইন্ডিয়ান গভর্নমেন্ট। ইটস এ ভেরি আনফর্চুনেট, ভেরি স্যাড নিউজ। যদি বাংলাদেশে একটা ফোরাম ক্রিয়েট করে রোহিঙ্গা রিফিউজির বলে, বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ইভেন সৌদি আরব, a lot of Rohingya people are there. একটা যদি ফোরাম ক্রিয়েট করে লিড বাই বাংলাদেশ, ওই ফোরামে একটা স্ট্রং প্রেশার ক্রিয়েট করতে পারবো, মিয়ানমার গভর্নমেন্টে করতে পারবো, আরকান আর্মিকে করতে পারবো। আজকে যদি মিয়ানমার গভর্নমেন্ট আর আরকান আর্মি যদি অ্যাকসেপ্ট না করে, ইটস ভেরি ডিফিকাল্ট ফর রিপ্রেজেন্টেশন। এটা ডিফিকাল্ট না, ইটস ইম্পসিবল। তো আমার রিকোয়েস্ট হইল, এটা টুডে অনারেবল আমাদের একটা চিটাগাংয়ের advisory CM, the present government, even in the future, to solve a Rohingya problem, it will take time. The future, there are power থাকবে। আর মিডিয়াকে আমি স্পেশালি রিকোয়েস্ট করছি যে আমাদের একজন অনারেবল প্রফেসর, yes, media is sometimes need to play very positively because it's a genuine issue, it's a human rights issue, and it's a spiritual issue. Our Pultobar is more than 90% of the Muslim country. Why not this is a spiritual issue? The Muslim issue also. It's a human rights issue also. Finally, I would request we are traditionally the same people. So Rohingya issue how to solve, সবাই একটু মিলে যদি আমরা করে ইনশাআল্লাহ সলভ করবে, নইলে ইট উইল বি ভেরি লিং আর অনেক লম্বা সাগি যাবে এই ইস্যুটা। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আমরা এখন মূল আলোচকদের কাছে চলে যাব। আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম চিটাগংয়ের সম্মানিত সহকারী অধ্যাপক আইন বিভাগ ফয়জুন্নেসা। আসসালামু আলাইকুম। আজকে ডিসকাশনের যে বিষয়টা, এটা হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিস ইন দ্য আইস অফ চট্টগ্রাম, হিউম্যানিটি, সিকিউরিটি অ্যান্ড ফিউচার। আমি নিজেকে খুবই ফরচুনেট মনে করছি এই কারণে যে আমি প্রথিতযশা ব্যক্তিদের সামনে আমি আছি এবং আমার কাছে খুব আই এম ভেরি মাচ প্লিজড ফর দ্যাট। তো রোহিঙ্গা যে ইস্যুটা, এটা আসলে আমাদের কান্ট্রিতে শুরু হয়েছে মিয়ানমারে সিস্টেমেটিক ভায়োলেশন অফ হিউম্যান রাইটস এর কারণে, এবং এই যে সিস্টেমেটিক ভায়োলেশন অফ হিউম্যান রাইটস এর কারণে ওরা বাধ্য হয়েছে আমাদের দেশে পালিয়ে আসছে। তো তারা পালিয়ে এসেছে সেই 1991, 92, 2012, 2017 এবং এখনো পর্যন্ত কিন্তু আসছে। তো এই যে তারা যে পালিয়ে আসছে, তাদেরকে অ্যাকোমোডেট করার ব্যবস্থা করছে বাংলাদেশের সরকার, যেটা হচ্ছে বেসড অন দ্য হিউম্যানিটি। বাট where is the humanity? The human rights and fundamental freedom কি আসলে মেনটেন হচ্ছে? যেমন রোহিঙ্গা একজন লিডার মহিবুল্লাহকে হত্যা করা হয়, অনেক বেশি ক্রাইম বেড়ে যাচ্ছে, অনেক বেশি ট্রাফিকিং, এবং এটার সাথে যারা ওখানে আঞ্চলিক এখানে ইনভলভমেন্টটা হচ্ছে শুধুমাত্র রোহিঙ্গাদের না, এবং সাথে সাথে ওখানকার যারা লোকাল পিপল আছে তাদের ইনভলভমেন্টটা কিন্তু অনেক বেশি বেড়ে যাচ্ছে। যেটা অ্যাড্রেস করেছেন, ইনভলভমেন্টও বেড়ে যাচ্ছে, আবার তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছে, যেটা অ্যাড্রেস করেছেন চট্টগ্রাম ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয়ের টিচার ডক্টর শহীদুল হক। তো এখানে আমরা যেটা দেখছি যে হ্যাঁ, এখানে হিউম্যানিটির কথা বলা হচ্ছে, এখানে সেফটির কথা বলা হচ্ছে বা ফিউচারের কথা বলা হচ্ছে, বাট হিউম্যানিটি অ্যাকচুয়ালি ওরা সবসময় বঞ্চিত হিউম্যানিটি হয় হিউম্যান রাইটস থেকে। তারা তাদের দেশ থেকে যেমন বঞ্চিত, ঠিক একই রকম ভাবে তারা
আমাদের দেশেও ছিল। তাদের দেশে তো তাদের সিটিজেনশিপ রাইট নেই, এবং তোমার আইন করে ভ্যালিডলি তাদের এই রাইটটাকে নিয়ে নেওয়া হয়েছে। আবার আমাদের দেশে এখানে সেখানে কোনো সিটিজেনশিপ রাইট নেই। তাহলে সিটিজেনশিপ রাইটটা যদি না থাকে, নাগরিকত্ব যদি না থাকে, তাহলে কিভাবে তারা তার হিউম্যান রাইটস, ফান্ডামেন্টাল ফ্রিডম এই জিনিসগুলো মেনটেন করবে? আমাদের যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস 1948 এ রাইট টু নেশনালিটির কথা বলা হয়েছে, বাট রোহিঙ্গা পিপলদের রাইট কোথায়? ওদের তো কোনো জাতীয়তাই নেই। জাতীয়তা যদি না থাকে, ফান্ডামেন্টাল রাইটস কিভাবে অ্যাপ্লাই হবে, কিভাবে ইমপ্লিমেন্ট করবে কোর্টে? তো এই যে তাদের যে করুণ অবস্থা, এই অবস্থায় যদিও প্রথম দিকে যখন রোহিঙ্গারা এখানে প্রত্যাবাসন করে বা তখন তাদেরকে পুনর্বাসন করার জন্য ইন্টারন্যাশনাল এইড দেওয়া হয় প্রচুর পরিমাণে, বা যদিও সেটা পর্যাপ্ত না। তো কিন্তু এখন আবার এটাকে কাটিং করে, যেখানে পার পার্সন $13 বরাদ্দ ছিল, এখন এখানে বরাদ্দ করা হয়েছে তার অর্ধেক, বা এটা ইমপ্লিমেন্ট হচ্ছে বা হবে এই নেক্সট মান্থ থেকে। তাহলে এখানে যে তাদের রাইট টু ভোট, রাইট টু এডুকেশন, রাইট টু সিকিউরিটি, রাইট টু রিলিজিয়ন, যেটা অ্যাড্রেস করেছেন বিভিন্ন বক্তা, এই রাইট গুলো কোথায়? যে এখানে খুব সূক্ষ্মভাবে, হ্যাঁ, রাইট টু এডুকেশনের কথা বলা হচ্ছে, বা সূক্ষ্মভাবে তাদের কিছু এডুকেশনও কিন্তু ছিনিয়ে নেওয়া হচ্ছে। বলা হচ্ছে রাইট টু রিলিজিয়ন, তারা ধর্মীয় শিক্ষাটা পাচ্ছে না, তাদের ধর্মীয় বাট তারা ইন্টারেস্টেড, তারা এই যে শুধুমাত্র ইংলিশটাই বলতে পারছে, তাদের যে নিজস্ব কালচার সেই জিনিসগুলো তারা মেনটেন করতে পারছে না। তাহলে এখানে হিউম্যান রাইটস সত্যিই কোথায়? আবার যে ডক্টর ইউনুস, এটা প্রফেসর মোহাম্মদ ইউনুস অনেক বেশি চেষ্টা করে যাচ্ছেন। ইনি একজন নোবেল লরিয়েট, শুধুমাত্র নোবেল লরিয়েট বলে ভুল হবে, বা বাংলাদেশের চিফ গভর্নমেন্ট বলে ভুল হবে। উনি হচ্ছেন এমন একজন ব্যক্তিত্ব যার গ্রহণযোগ্যতা সারা পৃথিবীতে আছে। তো সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তিনি সত্যি কথাগুলোই ওখানে বলছেন, সেটা যে কোনো ইন্টারন্যাশনাল ফোরাম হোক বা দেশীয় ফোরামে সত্যি কথাটাই তিনি বলছেন যে আমাদেরকে ওল্ড জিনিস নিয়ে বা ওল্ড সলিউশন নিয়ে পড়ে থাকলে হবে না, আমাদেরকে এখানে ইন্টারন্যাশনাল কোঅপারেশন লাগবে। আমাদের এখানে যেহেতু ইন্টারনাল কনফ্লিক্ট হচ্ছে, রোহিঙ্গাদের মধ্যেও কিন্তু ইন্টারনাল কনফ্লিক্ট হচ্ছে, সেই জিনিসগুলো সলিউশন করার চেষ্টা করতে হবে, ইন্টারন্যাশনাল এইড বাড়াতে হবে। মানবাধিকারের কথা শুধু মুখে সীমাবদ্ধ রাখলে চলবে না। এবং এই যে এখন দ্য ওয়ার্ল্ড full of massacre, full of violation of the human rights, তাহলে এই যে ভায়োলেশন গুলো হচ্ছে এবং সিস্টেমেটিক ভায়োলেশন গুলো হচ্ছে, তো সেই অবস্থায় বিশ্ব নেতৃত্ব যারা আছে তাদেরকে দেরি করলেও হবে না, তাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল কোঅপারেশন, ইউনাইটেড নেশনস এর নেতৃত্বে এটা কোঅপারেশন করতে হবে, এবং সেই অনুযায়ী এগুলো সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। হ্যাঁ, রিপার্টিশনের কথা বলা হচ্ছে যে তাদেরকে আবার মায়ানমারে প্রত্যাবর্তন করার ব্যবস্থা করা হবে, বাট তাদের তো নেশনালিটি নাই, তারা ওখানে গেলে বা কি হবে? যেমন ওখানে এখনো পর্যন্ত মিলিটারি জায়গা আছে এবং তাদের কারণে কিন্তু ভায়োলেট হয়েছে, তো তাদের যে রাইটস গুলো এগুলো ভায়োলেট হচ্ছে। এখন ইন্টারন্যাশনাল কোঅপারেশন যদি না থাকে, যে মিলিটারি যে জান্তা যারা আছে তাদেরকে এখানে ইয়ে করে ডেমোক্রেটিক গভর্নমেন্ট যদি সূচনা করা না যায়, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে সম্ভব হিউম্যান রাইটস, ফান্ডামেন্টাল ফ্রিডম এই জিনিসগুলো অ্যাপ্লাই করো? কিভাবে সম্ভব? তাহলে এখানে যে ইন্টারন্যাশনাল, যেমন ইউনাইটেড নেশনস এর যদি নিরাপত্তা পরিষদে সিকিউরিটি কাউন্সিলে যদি প্রস্তাব উত্থাপন করা হয়েছে, ওখানে ভেটো দিয়েছে রাশিয়া আর হচ্ছে চায়না। তো এখানে তো ইন্টারন্যাশনাল অনেক বড় খেলা আছে। তাহলে এই খেলাগুলো কিন্তু আমার মনে হয় যে বেসড অন দ্য হিউম্যানিটি গ্রাউন্ড, বেসড অন দ্য সেফটি, এই জিনিসগুলো বন্ধ করা উচিত এবং ইন্টারন্যাশনাল কোঅপারেশন, ইন্টারন্যাশনাল যে প্রেশারটা এটা মানে অর্পণ করা উচিত। তা না হলে কখনোই যে এই যে তাদের যে রাইট গুলো এগুলো ইনশিওর করা সম্ভব না। চট্টগ্রামে, হ্যাঁ, চট্টগ্রাম আশ্রয় দিয়েছে তাদেরকে, চট্টগ্রাম তাদেরকে হয়তো সেফটিও কিছুটা দিয়েছে, বাট
এটা তো মেনটেন করা সম্ভব হচ্ছে না। আমাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা বলেন বা আমাদের যে পুলিশ ফোর্স বলেন বা তাদের নিরাপত্তা দেওয়ার জন্য পর্যাপ্ত না। তো সেই অবস্থায় যে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে অবশ্যই এই জিনিসগুলো দেখভাল করতে হবে। তো এই আহ্বান করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি জনাব ডক্টর শফিকুল ইসলাম চৌধুরী। জনাব ডক্টর শফিকুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম ফোরাম কর্তৃক আয়োজিত চট্টগ্রামের চোখে রোহিঙ্গা সংকট, মানবতা, নিরাপত্তা ও ভবিষ্যৎ এই আলোচনা সভার আজকের সম্মানিত সভাপতি বরেণ্য আইনজীবী অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান, উপস্থিত হয়েছে বাংলাদেশ সরকারের উপদেষ্টা ফারুক আজম প্রতীক, মঞ্চে উপবিষ্ট আছেন সম্মানিত আলোচকবৃন্দ, অতিথিবৃন্দ এবং সুধীমণ্ডলী। রোহিঙ্গা সংকট এটা একমাত্র, আমি বলবো একমাত্র সমাধান হবে এই রোহিঙ্গাদের রিপাট্রিয়েশন। যতদিন পর্যন্ত এই ব্যবস্থা আমরা করতে পারবো না, ততদিন পর্যন্ত এই সংকট আমাদের উপর থাকবে। এটা আমি বলবো বিগত সরকার, আমরা যত কথা বলি যে মানবাধিকার বিবেচনায় তাদেরকে আশ্রয় দিয়েছে, ঠিক আছে সেটা, কিন্তু আমি মনে করি তাদের যে পররাষ্ট্রনীতির ব্যর্থতা কারণে আজকে এই রোহিঙ্গা সংকটটা এত বেশি ঘনীভূত। এর মধ্যে দিয়ে আজকে আমাদের কাছে যে আশার সঞ্চার করেছেন এই অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি জাতিসংঘের মহাসচিবকে গুতেরাস অ্যান্টনিওকে সেই রোহিঙ্গা ক্যাম্প পর্যন্ত নিয়ে যেতে সক্ষম হয়েছে। তাদের বাস্তব অবস্থা, বাস্তব চিত্র তাদেরকে তিনি দেখানো সুযোগ করে দিয়েছেন এবং তিনি সেখানে রোহিঙ্গাদেরকে এই আশ্বাসও দিয়েছেন যে আগামী ঈদটা যেন তোমরা তোমাদের বাড়িতে করতে পারো। এই যে রোহিঙ্গাদেরকেও যে তাদের মনেও যে একটা আশার সঞ্চার করে দিয়েছেন যে তারা তাদের দেশে ফিরে যাওয়ার হয়তো একটা সুযোগ তৈরি হবে। এই জন্য বর্তমান, কারণ রোহিঙ্গাদের যে আর্থিক অনুদানগুলি আসতো সেগুলি স্থগিত হয়ে গিয়েছিল, আবার এটাকে এখন পুনরুজ্জীবিত করা হয়েছে এবং তিনি বিভিন্ন ফোরামে এই রোহিঙ্গা সংকট সমাধানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। কথা হলো এই যে এই সরকার, এটা তো অন্তর্বর্তীকালীন সরকার, একটা লিমিটেড পিরিয়ড, তিনি যে তিনি যে দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন, এইটা যদি আবার এখান থেকে যদি আমাদের বিচ্যুতি ঘটে তাহলে এই রোহিঙ্গা সংকট সমাধান হবে। এই রোহিঙ্গা সংকট, এই রোহিঙ্গাদের যদি আমরা প্রত্যাবর্ষণ করতে না পারি, আজকে দিনে দিনে যা আসছে আর না ঢুকলেও এখানে যে তাদের জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, একসময় হয়তো এই আওয়াজ আসবে যে সন্তানেরা বাংলার মাটিতে জন্ম নিয়েছে তারা হয়তো বলবে আমরা তো বাংলার মাটিতে পাই, বরং আমরা বাংলাদেশি। হয়তো তখন যা দেখা যাবে আরেকটি রাজনৈতিক সংকট, আরেকটি সংকট সৃষ্টি হয়ে যাবে। তো সুতরাং এই রোহিঙ্গা সংকট, এটাকে আন্তর্জাতিক ফোরামে যেটাকে যেভাবে নিয়ে যাওয়া হচ্ছে সেটাকে আরো বেশি প্রসার করে এটা আমাদেরকে এই সংকট থেকে উত্তরণের সর্বোত্তমভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে। আমাদের রাষ্ট্রীয়ভাবে, আমাদের জনগণ, আমাদের রাজনৈতিক নেতা নেতৃবৃন্দ, রাজনৈতিক দলগুলি সবাই সম্মিলিতভাবে এই রোহিঙ্গা সংকটের জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করবো। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি
রোহিঙ্গা বিষয়ে দীর্ঘদিন কাজ করছেন আমার একজন সাংবাদিক এবং চট্টগ্রাম টেলিভিশন সাংবাদিক নেটওয়ার্কের সদস্য সচিব, এখন টেলিভিশনের গুরুত্বদা তারা চট্টগ্রামের চোখে রোহিঙ্গা, মানবতা, নিরাপত্তা এবং ভবিষ্যৎ সংক্রান্ত আলোচনা মাননীয় উপদেষ্টা, সম্মানিত আলোচকবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক এবং আজকের যারা শ্রোতা আছেন সবাইকে শুভ সকাল, আসসালামু আলাইকুম। আমি শুধু আমার কিছু, এখানে সবাই অভিজ্ঞ মানুষ, আমি শুধু আমার কিছু অভিজ্ঞতা এবং অনেকে আলোচক বলেছেন যে সাংবাদিকদের আসলে ফোকাস করা দরকার, বিষয়টি নিয়ে কেন আমরা আসলে ফোকাস করতে পারছি না সেই চ্যালেঞ্জ আমি আসলে তুলে ধরব। অভিজ্ঞতার কথা যদি বলি, আমরা আমি ব্যক্তিগতভাবে 2012-13 সাল থেকে রোহিঙ্গাদের উপর রিপোর্ট বা পার্বত্য অঞ্চলগুলোতে আসা যাওয়া। আজকে থেকে 5 বছর আগে 2020 সালে করোনা শুরুর আগে আমি তিন্দু অঞ্চলে যাই, যেটি থানসির উপরে, থানসির কাছাকাছি, এবং সেখানে গিয়ে দেখি আমি যখন থানসি থেকে তিন্দু যাওয়ার জন্য একটা বোট নেই, একটা নৌকায় যিনি মাঝি, ছোট্ট ছেলে, 18 থেকে 20 বছর বয়স, তার যে গেঞ্জিটা পরা, গেঞ্জির পেছনে লেখা আরাকান আর্মি, গেঞ্জি ঠিক পেছনে। তা আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি এই গেঞ্জি কই পাইলা? সে বলল আমাকে দিছে, এখানে অনেকে দিছে। আচ্ছা, তারপর তিন্দু বাজারে আমি যাই, নামার সাথে সাথে একটা দোকানে আমি দেখি যে সেখানে আরাকান আর্মির ক্যালেন্ডার, রাখাইন ভাষায় এবং ইংরেজিতে আরাকান আর্মির ক্যালেন্ডার। তো ওনাকে জিজ্ঞেস করলাম এই ক্যালেন্ডার কই পেলেন? বলে আমাদেরকে দিছে এখানে। সম্প্রতি থানসিরি কিছু ছেলে যারা ইপিজেডে চাকরি করে, তারা কুকি চীনের ঘটনার পর চট্টগ্রাম চলে আসে বাধ্য হয়ে। তাদেরকে জিজ্ঞেস করলাম সেখানকার পরিস্থিতি কি? বলে যে বিশাল সংখ্যক মানুষ মিজোরাম চলে গেছে এবং আমাদের আত্মীয় স্বজন আছে। কিভাবে যান? বলে যে বগালেক থেকে হাঁটলে 1.5 ঘন্টা, এবং আমাকে দিতে পারবেন? বলে আপনি যাবেন। তারপর বললো যে থানসি থেকে লামা আলীকদম পুরো অঞ্চল জুড়ে অন্তত 2500 ছেলে আরাকান আর্মির সাথে এখন যোগ দিয়েছে, বাংলাদেশি। তো বললো যে আপনারা যদি কেউ রিপোর্ট করেন, তারা একটা তালিকা দিতে পারবে যে কারা কারা আসলে চলে গেছে এবং দীর্ঘ সময় ধরে অনুপস্থিত এলাকার। কারণ এই বাস্তবতা কেন? অনেকে বললেন যে 1971 থেকে বা তারও পর থেকে। আমি সম্প্রতি একটা বই পড়েছি, দ্য প্রিজনার্স অফ জিওগ্রাফি, টিম মিলারের। বইটাতে তিনি বলেছেন যে আপনারা সমস্ত কিছু প্রত্যাখ্যান করতে পারেন একটা রাষ্ট্রের, জিডিপি ভুল দেখাইতে পারেন, জনসংখ্যার পরিসংখ্যানে ভুল করতে পারেন, কিন্তু রাষ্ট্রের যে ভৌগোলিক বাস্তবতা সেটাকে অস্বীকার করতে পারবেন না, এবং এটা কখনো ভুল করতেও পারবেন না, অস্বীকার করতে পারবেন না। তো আরো একটি ইন্টারেস্টিং বিষয় আমার কাছে মনে হয়েছে, আমরা আসলে আমাদেরকে যেই রাষ্ট্রের সীমানা ব্রিটিশ আমলে দেওয়া হয়েছে সেটাকে আমরা ঠিক করছি কিনা, কারণ এটা খুব কনফিডেন্সিয়াল। আমি তারপরও বলি, আমি রিসেন্টলি সীমান্ত সড়ক নিয়ে নিউজ করতে সেনাবাহিনীর সাথে গিয়েছিলাম। তো তখন উনি আমাদেরকে বললেন যে এই সীমান্ত সড়ক তৈরি করার সময় উনাদেরকে একটা সার্ভে করতে হচ্ছে, যে আমাদের সেখানে এর আগে ঠিক করা ছিল না সীমান্ত, কতটুকু বাকিরা ঠিক করে নিয়েছে, আমাদেরটা ছিল না। তো ওনারা সার্ভে করার পর দেখলেন বাংলাদেশ যে 1,47,000 বর্গ কিলোমিটার বলা হয়, বাংলাদেশের সীমানা ততটুকু নাই। এবার এটা আপনারা খোঁজ দিয়ে উপরে দেখতে পারেন, যেখানে ঢাকায় আসলে রাখা আছে এই জরিপটা, এই সীমানা বাংলাদেশের আসলে নাই, 1,47,000 বর্গ কিলোমিটার। কিন্তু কথা হচ্ছে এইটি আসলে ব্রিটিশ আমল থেকে তৈরি করা, একেবারে কঙ্গো থেকে শুরু করে যে খাইবার পাখতুন পাকিস্তানে, কিংবা এখানকার যে পার্বত্য চট্টগ্রাম, আপনি দেখবেন মণিপুরীরা ভারতের সাথে যুদ্ধ করে, আরাকানের এই অঞ্চলটুকু যুদ্ধ করে, আমাদের এই অঞ্চলটুকু যুদ্ধ করতে হয় পাহাড়ি এলাকা নিয়ে। উনি বললেন যে যেখানকার বাস্তবতা, যে ওরা আমাদের সাথে মিল নাই আসলে, পার্বত্য এলাকায় যারা বসবাস করে তাদের যে খাদ্য অভ্যাস, তাদের যে জীবনযাপন, তাদের যে আচার আচরণ, কালচার, পোশাক, এটি আসলে ভারতের যে মণিপুর, নাগাল্যান্ড কিংবা মিজোরাম কিংবা আরাকানের যে অঞ্চল, সেই অঞ্চলের সাথেই মিল আছে। আমাদের সাথে বাস্তবতা হচ্ছে আমাদের সাথে মিল নেই। কিন্তু ওনারা যখন ডিভাইড করেন, একটা সুন্দর সলিউশন টিম ওনারা করলো যে
ওই অঞ্চলটা আসলেই একটা আলাদা রাষ্ট্র হওয়ার মতো অবস্থায় ছিল, কিন্তু সেটা করে নাই। যেহেতু আমাদেরকে এখন দিয়ে দেওয়া হয়েছে, এই পুরো অঞ্চল জুড়ে আমরা আসলে এখনো যুদ্ধ করে সামনে করতে হবে, কারণ এটা তো আমরা হারাতে পারবো না। কিন্তু কথা হচ্ছে আমরা যতটুকু করেছি, আমরা দেখলাম যে এই ভৌগোলিক অবস্থা যদি আমরা চিন্তা করি, মিয়ানমারের সাথে আমাদের যে সীমান্ত, সেই সীমান্তে আমরা দুর্বল অবস্থানে আছি। কারণ মিয়ানমার এই পর্যন্ত আসার পর তারা বিশাল অঞ্চল, বড় পাহাড় পায়। আমাদেরকে যদি কিছু করতে হয় তাহলে পাহাড় পার হয়ে যেতে হবে বিশাল অঞ্চল, কিন্তু ওদেরকে পাহাড় পাড়িয়ে দিতে হবে না। পাহাড় পর্যন্ত আসার পর পুরাটাই সমতল এবং ওদের জন্য খুব ইজি। তো সেই জায়গাটা আমাদের জন্য বাফার অঞ্চল হিসেবে খুব ইম্পর্টেন্ট ছিল আমার মনে হয়। সেটা ছিল, আমি কয়েকটা ইতিহাস ভিত্তিক বই পড়ার সময় দেখছি যে ব্রিটিশ আমলেও এবং রেঙ্গুনের যেই চেম্বার অফ কমার্স হয়, সেই চেম্বার অফ কমার্সের প্রথম সভাপতি ছিলেন চট্টগ্রামে। এবং দীর্ঘ সময় আমাদের বাণিজ্যিক যাতায়াত ছিল, বাণিজ্য ছিল পুরোটা অঞ্চল জুড়ে। আমাদের প্রচুর লোক আসা যাওয়া করতো। আপনি অনেক গানও এরকম পাবেন যে রেঙ্গুন যাবো, তোমার জন্য কি আনবো, এই ধরনের গান ছিল, আসা যাওয়া ছিল দীর্ঘ সময় ধরে। এবং 2012-13 সালে আমি গিয়ে দেখলাম নাগ নদীর পাড়ে সম্ভবত 20 টাকা টিকিটের দাম ছিল, সেটা দিয়ে 24 ঘন্টার জন্য আসা যাওয়া করা যেত 12-13 সালে। কিন্তু সেটা বন্ধ হয়ে গেল কেন? এই যে দীর্ঘ আমাদের যাওয়া আসা, এত যেটা বাফার অঞ্চল হিসেবে আমরা কাজ করতে পারতাম, সেটা বন্ধ হয়ে গেল কেন? সেই ক্ষেত্রে একজন নিরাপত্তা বিশ্লেষকের সাথে দীর্ঘ সময় আমরা বক্তব্য নিয়ে এবং কথা হয়। তিনি বললেন যে এখানে কূটনৈতিক সলিউশনের কথা আসছে। তিনি বললেন যে আসলে কিছু মনে করবেন না, আমরা কখনো আমাদের সরকার দক্ষিণের এই দিকটায় চোখ দেয় নাই খুব ভালোভাবে। যদি কোনো দক্ষ কূটনৈতিক হয়, তাকে যদি ওয়াশিংটন ডিসি বা প্যারিস দেওয়া না হয়, যদি রেঙ্গুন বলা হয় কিংবা নেপিদো, উনি 3 দিন উপাস থাকেন। 3 দিন উপাস থাকেন, উনি যাবেন না। উনি তদবির লবিং শুরু করেন যে আমাকে কেন নেপিদো দেওয়া হবে। কিন্তু নেপিদো যে আসলে ইম্পর্টেন্ট জায়গা, সেটা ওনাকে কে বুঝাবে? তো সেই জায়গাগুলো নিশ্চয়ই আছেন বা ইয়ে করবেন। আর সবশেষ আমি বলবো যে সাংবাদিকদের কথা আসছে, যে সাংবাদিকরা আসলে আমরা চাই, এটা তো আমাদের রাষ্ট্র, আমাদের সার্বভৌমত্বের জায়গার কথা সবাই বললেন বারবার। কথা হচ্ছে, আমার কাছে একটা পাখি উড়ে এসে কাজে বসলো কোনো কারণে, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে। আরেকজন বললো যে আমি তোমাকে খাওয়াবো, তোমার পাখিটাকে কয়দিন রাখলাম। পাখিটা পচা পায়খানা করতেছে, খাচ্ছে, এখানে বাসস্থান করতেছে, বাচ্চা দিচ্ছে। এখন আমি শুধুমাত্র আমাকে মানবতার কথা বলে পাখিটার আমার কাঁধে কাঁদতো আমার, আর পাখিটার অধিকার ছিল বড়। এখন আপনি শিক্ষার কথা বলছেন, এই কথা ওই কথা আসতেছে, এগুলো পরের কথা। আমি যখন রোহিঙ্গা শিবিরে যাই, ওদের জন্য আসলে থানা পুলিশও নাই। আমি অনেক রোহিঙ্গার সাথে কথা বলছি। এক মহিলা, তার বয়স হবে 26 থেকে 28 বছর। তাদের খুব দ্রুত বিয়ে হয়। তার স্বামীকে অপহরণের পর তাকে টাকা দিয়ে আনতে যাইতে হয়েছে পাহাড়ে। তখন তার মেয়েকে নিয়ে গেছিল, মেয়ের বয়স 13 থেকে 14 বছর। তখন তার বয়স 28 থেকে 29 বছর, এই লেভেলের দুজনে। তারপর যারা অপহরণ করছে, তারা টাকাটা নিয়ে ওই মহিলাকে বলছে, তোমার মেয়ে তো সুন্দরী, এই সে আমি জানি। পরে কি করছে আর জানি না, ওই মেয়ে এখনো কাঁপে, স্কুলে আর যায় না। ওইখানে অপহরণ করলে বিচার নাই, এই বিচারটাকে আমরা দিতে পারছি। এটা অবশ্য পরের হিসাব, কিন্তু তারও পরের হিসাব। এক মেয়ে আমাকে বলে যে, আমি বললাম যে আপনাদেরকে তো বাইরের দেশে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে, জাপান, আমেরিকা। বলছে আপনি আমাকে যদি স্বর্গেও নিয়ে যান, সেটা আমার না, আমাকে আমার রাষ্ট্রে যেতে দেন। এটাই তার অধিকার, এবং ওইখানেই আসলে আমাদের ফোকাস করা উচিত। আমরা তাদেরকে কিভাবে যেতে দেব, সমাধানটা কি হবে, সেটা নিশ্চয়ই বের করতে হবে। আর সাংবাদিকদের কথা আসছে, সেটি বলি, সাংবাদিকরা কাজ করতে চায়, যেহেতু এটা সার্বভৌমত্বের প্রশ্ন, আমাদেরকে যাইতেই হবে, কাজও করতে হবে, অনেকে আগ্রহী। কিন্তু আমরা সে সুযোগ পাচ্ছি কিনা? আমাদের ক্যাম্পগুলোতে ঢোকার সুযোগ খুবই সীমিত। তার উপর যারা RRRC সহ যারা কাজ করেন, আমি মনে করি যে চট্টগ্রামে অনেক সাংবাদিক আছেন যাদেরকে নিয়ে একটি ফোরামেই করা যায়, এবং আমরা গিয়ে সেখানে কিভাবে কাজ করব, কি কাজ করলে রাষ্ট্রের উপকার হয়, কোন কোন সংবাদে কোন কোন দিকটি তুলে ধরা উচিত, কিভাবে আন্তর্জাতিক পর্যায়ে সাংবাদিককে ইনভলভ করা উচিত, সেই জায়গায় আসলে কাজ করার সুযোগ আছে। RRRC যারা আছেন বা যারা আছেন, তারা নিশ্চয়ই এই বিষয়টা ভেবে দেখবেন যে আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে, সেই চ্যালেঞ্জগুলো পাশাপাশি আমাদেরকে কোঅপারেট করে একটি ফোরাম তৈরি করা সাংবাদিকদের, যারা প্রতিনিয়ত গিয়ে কোন কোন বিষয়গুলো ফুটিয়ে তুললে আসলে রাষ্ট্রের সুবিধা হবে, সেই জায়গাগুলো আমাদেরকে তুলে ধরবেন। ধন্যবাদ।
বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাইদ হাসান খান। চট্টগ্রাম ফোরাম আয়োজিত আজকের এই আলোচনা সভা চট্টগ্রামের চোখে রোহিঙ্গা সংকট, মানবতা, নিরাপত্তা ও ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, মাননীয় উপদেষ্টা মহোদয়, সম্মানিত কিনোট স্পিকার, সম্মানিত সভাপতি বরেন্দ্র মানবাধিকার আইনজীবী হাবিব হাসান সহ উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আমার সহ আলোচক বৃন্দ, সম্মানিত সংবাদকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের যে আলোচনার বিষয়, এটা আসলে ব্যাপ্তিটা এত বড় এবং এত মাল্টি ডাইমেনশনাল এবং আলোচনা এত বেশি, এটি আসলে দীর্ঘ পরিসরে আলোচনা করার সুযোগ নাই। আমি যেহেতু আইনের মানুষ, আমি বেসিক্যালি লটাকে একটু ফোকাস করতে চাই। যদিও আমরা বলছি যে চট্টগ্রামের চোখে রোহিঙ্গা সংকট, কিন্তু এটি আসলে শুধুমাত্র একটা আঞ্চলিক বা জাতীয় সমস্যা আসলে নয়। এটি আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক মানবাধিকার এবং একটি বৈশ্বিক ন্যায় বিচারের প্রশ্ন এখানে জড়িত আছে। এখানে অনেকগুলো ডাইমেনশন আছে। আমরা যখন বলি যে রোহিঙ্গা সংকট, সেটি শুধুমাত্র আরাকানের বা মায়ানমারের সমস্যা নয়, এটি একই সাথে বাংলাদেশের সমস্যা, এটি একই সাথে রোহিঙ্গাদের সমস্যা, এবং এটি একই সাথে একটি আন্তর্জাতিক সমস্যাও বটে। প্রথমত যে শিরোনামে মানবতার বিষয়টি এসেছে, 2017 সালে যখন মায়ানমারে এই মানবতার বিরুদ্ধে অপরাধ হচ্ছিল, জেনোসাইড করা হচ্ছিল, তখন বাংলাদেশের জনগণ, বিশেষত চট্টগ্রামের জনগণ মানবতার পরিচয় দিয়ে তারা এগিয়ে এসেছে, রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছে। 10 লক্ষের অধিক রোহিঙ্গা এখন বাংলাদেশে অবস্থান করছে, চট্টগ্রামে, টেকনাফে, কক্সবাজারে। এবং এই যে আমরা তাদেরকে এখানে আশ্রয় দিয়েছি, এটি শুধুমাত্র সহানুভূতির জায়গা থেকে নয়, এটি আমাদের ন্যায় বিচারের জায়গা থেকে, মানবতার জায়গা থেকে। কারণ 1971 সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিপুল সংখ্যক শরণার্থী, আমরা নিজেরা শরণার্থী হয়েছিল, সেই ইতিহাসের দায়বদ্ধতা থেকে কিন্তু আমাদেরকে আসলে শিখিয়েছে মানবিক বিপর্যয়ের সময় আমরা আশ্রয় দিই। আমরা চট্টগ্রামের মানুষ, আমরা অতিথি পরায়ণ। দ্বিতীয়ত যে প্রশ্ন, সেটি হচ্ছে আসলে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের বিষয়। আমরা জানি যে রিফিউজিদেরকে নিয়ে পৃথিবীর যেটা একমাত্র এবং প্রধান দলিল, আন্তর্জাতিক মানবাধিকার দলিল, সেটি হচ্ছে 1951 রিফিউজি কনভেনশন আর 1967 সালের প্রটোকল। ইন্টারেস্টিংলি বাংলাদেশ কিন্তু কোনোটারই সিগনেটরি নয়, কোনোটারই আমরা স্বাক্ষর করি না। ফলে আমাদের লিগ্যাল স্ট্রিক্ট সেন্সে বললে আমাদের আসলে রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়া বা রোহিঙ্গা রিলেটেড যে রেসপন্সিবিলিটি গুলো আছে, আন্তর্জাতিক রেসপন্সিবিলিটি আসলে আমাদের নাই স্ট্রিক্ট লিগ্যাল সেন্স। কিন্তু আসলে এই রিফিউজি কনভেনশন বা আন্তর্জাতিক মানবাধিকার নীতিমালার একটি গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে প্রিন্সিপাল অফ নন রিফলভমেন্ট, অর্থাৎ কোন শরণার্থীকে এমন কোন দেশে জোর করে ফেরত পাঠানো যাবে না যেখানে তার জীবন এবং স্বাধীনতা হুমকির সম্মুখীন হবে। এবং কোন দেশ যদি রিফিউজি কনভেনশনের সিগনেটরি নাও হয়, এটা কাস্টমারি ইন্টারন্যাশনাল ল হিসেবে এটি কিন্তু এখন একটা আন্তর্জাতিক বাধ্যবাধকতা। এর বাইরে আরো অনেক আন্তর্জাতিক সনদের বাংলাদেশ স্বাক্ষরকারী, যেখানে এই রিফিউজিদের অধিকারের কথা বলা হয়েছে। সুতরাং আমাদের যে আন্তর্জাতিক দায়বদ্ধতা আছে, সেটি শুধুমাত্র সিগনেচার করি না, এই অজুহাত দিয়ে বা এই গ্রাউন্ডে আমরা আসলে পার পেতে পারি না। এবং বাংলাদেশের মানুষ সেটি দেখেনি। আমরা কিন্তু অনুসরণকারী না হওয়া সত্ত্বেও আমরা আশ্রয় দিয়েছি, আমরা এখনো পর্যন্ত তাদেরকে হোস্ট করছি। কিন্তু আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমরা জানি যে মায়ানমারের বিরুদ্ধে পশ্চিম আফ্রিকার একটি ছোট দেশ গাম্বিয়া আন্তর্জাতিক আদালতে গিয়েছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যেখানে মায়ানমারকে তাদের রাষ্ট্রীয় দায় বহন করার জন্য আন্তর্জাতিক যে ফোরাম, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, সেখানে একটি মামলা হয়েছে। কিন্তু ইন্টারেস্টিংলি বাংলাদেশ এই মামলার পার্টি হয়নি। বাংলাদেশের কিন্তু এই মামলার পার্টি হওয়ার একটা সুযোগ ছিল, কারণ যেহেতু আমরা এই রোহিঙ্গাদের ক্রাইসিসে সরাসরি আমরা ভুক্তভোগী, আমরা তাদের বার্ডেন শেয়ার করছি, আমরা এতগুলো রোহিঙ্গাকে আমাদের এখানে আমরা হোস্ট করছি, যাদেরকে জোর করে এখানে রিপোর্ট করে দেওয়া হয়েছে, পারসিকিউট করা হয়েছে। কিন্তু আফ্রিকার একটি দেশ, যার সাথে রোহিঙ্গাদের ন্যূনতম কোনো জিওপলিটিক্যাল কোনো ধরনের সম্পৃক্ততা নেই, এটি মায়ানমারের কোনো পার্শ্ববর্তী দেশও না, মায়ানমারের সাথে তাদের কোনো ধরনের কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র মানবিকতার জায়গা থেকে
এই পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া কিন্তু এগিয়ে এসছে। অনেকদিন পর্যন্ত আমরা ওয়েট করেছিলাম যে মায়ানমারকে কিভাবে আমরা আন্তর্জাতিকভাবে দায়ী করতে পারি, কেউ এগিয়ে আসছিল না, ওআইসি এগিয়ে আসছিল না। রোহিঙ্গাদের ধর্মীয় দিক দিয়ে তারা মুসলমান এবং বাংলাদেশ এখানে ভুক্তভোগী, সুতরাং ওআইসির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। যাক, ভাগ্য ভালো, একসময় কি আমরা মায়ানমারকে দায়ী করার ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক আদালতে আমরা নিয়ে যেতে পেরেছি গাম্বিয়ার মাধ্যমে। আমাদের যে আইনি যে মেকানিজম আছে সেটা কিন্তু বাংলাদেশের এখনো পক্ষভুক্ত হওয়ার সুযোগ আছে। আমি মনে করি যে এটা বাংলাদেশের পক্ষভুক্ত হওয়া উচিত, যেহেতু বাংলাদেশ সরাসরি এই প্রবলেমের একটা এফেক্টেড থার্ড পার্টি স্টেট। আবার আন্তর্জাতিক যে অপরাধ আদালত আছে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, সেখানেও কিন্তু এখন মায়ানমারের যে জেনোসাইড তারা চালিয়েছে, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি করেছে, সেটার বিচার চলছে বা সেটার তদন্ত চলছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মায়ানমার আন্তর্জাতিক আদালতের সিগনেটরি, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আছে আইসিসি স্ট্যাটিউট, সেটাতে কিন্তু মায়ানমার সাইন করেনি। ফলে সরাসরি আসলে মায়ানমারকে আন্তর্জাতিক অপরাধ আদালত দায়ী করতে পারে না, বা আন্তর্জাতিক অপরাধ আদালত যে সিদ্ধান্ত দিবে সেটি মায়ানমারের জন্য আসলে বাইন্ডিং না। এটা মায়ানমার সবসময় এই ডিফেন্সটা কিন্তু আন্তর্জাতিক অপরাধ আদালতে দিয়ে আসছে। কিন্তু পজিটিভ একটা দিক হচ্ছে আমাদের ট্রায়াল চেম্বার ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে তারা কিন্তু একটা অবজারভেশন দিয়েছে। তারা বলেছে যদিও মায়ানমার সিগনেটরি না, দ্যাটস ট্রু, কিন্তু বাংলাদেশ আবার আইসিসি সিগনেটরি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের সিগনেটরি, এবং বাংলাদেশ যেহেতু রোহিঙ্গা পপুলেশনকে আমরা হোস্ট করতেছি এখানে, এবং ওখানে যা ঘটছে তার এফেক্ট আমাদের উপর এসে পড়তেছে, সুতরাং বাংলাদেশ যেহেতু এটা সিগনেটরি, বাংলাদেশ যেহেতু এটার পার্টি, সুতরাং আইসিসির সিদ্ধান্ত আসলে মায়ানমারের উপরে পরোক্ষভাবে তাদের উপরে কিন্তু এটা বাইন্ডিং। এই তথ্যগুলো আমাদের জন্য কেন ইম্পর্টেন্ট, কারণ যাতে আমরা আন্তর্জাতিক ফোরামে কিভাবে এই রোহিঙ্গা সমস্যাটাকে আমরা সমাধান করতে পারি। কারণ আরেকটি ডাইমেনশন হচ্ছে আমাদের নিরাপত্তার বিষয়, এটি কিন্তু একটা গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমার পূর্ববর্তী বক্তব্যে চমৎকার করে বলেছেন যে কিভাবে জিওগ্রাফিক্যাল লোকেশন, জিওপলিটিক্স এর কারণে আমরা আসলে ঝুঁকির মুখে আছি। আমাদের কাছে তো মাঝে মাঝে মনে হয় যে রোহিঙ্গা ক্যাম্প মনে হয় বাংলাদেশের ভিতরে আরেকটি রাষ্ট্র, এখানে কারো প্রবেশাধিকার নেই, এখানে সঠিক তথ্যগুলো আমরা পাই না, এখানে নিয়মিত ধর্ষণের ঘটনা ঘটে, মাদক পাচারের ঘটনা ঘটে, খুনের ঘটনা ঘটে, অস্ত্র চোরাচালানের ঘটনা ঘটে, এবং সাধারণ যে জনগণ, কক্সবাজারের অঞ্চলে যারা সাধারণ মানুষ, তাদের জীবন জীবিকা, পরিবেশ, জলবায়ু, আবহাওয়া বিপন্ন অবস্থায়, কৃষি জমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ল্যান্ডস্লাইড করতেছে, এবং পার্বত্য অঞ্চলকে কেন্দ্র করে একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, একটা বিচ্ছিন্নতাবাদী শক্তি আশঙ্কা কিন্তু সেটা দিন দিন তীব্রতর হয়ে উঠছে। সুতরাং এটি আমাদের একটি আঞ্চলিক নিরাপত্তা এবং বাংলাদেশের সার্বভৌমত্বের একটা হুমকির সম্মুখীন আমরা এখানে তৈরি করেছি। সুতরাং এই জায়গা থেকে আমরা কিভাবে আসলে সমাধানটা করতে পারি, সমাধানের কথা কিন্তু একজন বক্তা বলে গেছেন, সমাধান আসলে আইনের মধ্যে নাই। কারণ আপনি যদি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আমরা ধরে নিলাম একটা পজিটিভ জাজমেন্ট দিল, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট একটা পজিটিভ জাজমেন্ট দিল, কিন্তু এই জাজমেন্ট গুলোকে এনফোর্স করার জন্য তো কোনো পুলিশ বাহিনী নেই, কোনো আর্মি বা পৃথিবীতে এমন আর্মি নাই যেটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টকে আসলে এনফোর্স করতে পারে তাদের জাজমেন্টকে। তাহলে সেটাও কিন্তু আসলে ডিপ্লোম্যাটিক চ্যানেলের মাধ্যমে এই সিদ্ধান্তগুলোকে বাস্তবায়ন করতে হবে। আলটিমেটলি আমি আইন দিয়েও আসলে সমস্যার সমাধান হবে না যদি না আমি কূটনীতিকে সক্রিয় না করতে পারি। এখানে আরেকটি বড় চ্যালেঞ্জ হচ্ছে মায়ানমারে কোনো আসলে এখন ইফেক্টিভ গভর্নমেন্ট আসলে নাই। কারণ আমরা জানি যে ওখানে আরাকান আর্মি সহ বিচ্ছিন্নতাবাদী যারা বিভিন্ন গোষ্ঠী সেখানে আছে, জাতিগত সহিংসতা চলছে, গৃহযুদ্ধ চলছে, এবং আমরা বলতে পারি না যে পুরো মায়ানমারের উপরে, ভূখণ্ডের উপরে আসলে মায়ানমারের জান্তা সরকারের ইফেক্টিভ কন্ট্রোল আছে। তাহলে এই যে দায়িত্বের কথা আমরা বারবার স্মরণ করে দিচ্ছি, মায়ানমারকে রেসপন্সিবিলিটি নিতে হবে, মায়ানমারকে আন্তর্জাতিকভাবে দায়ী করতে হবে, তাদেরকে অ্যাকাউন্টেবল করতে হবে, কিন্তু সে অ্যাকাউন্টেবিলিটিটা নেওয়ার আসলে বডিটা কি? সেখানে তো বিভিন্ন পক্ষ এখন শক্তিশালী। স্বয়ং মায়ানমারের সেনাবাহিনী এখন পুরো মায়ানমারের উপর আসলে কর্তৃত্ব নেই। বিশেষ করে বাংলাদেশকে কেন্দ্র করে যে জিওগ্রাফিটা আছে সেখানে একটা বড় অংশে মায়ানমার সেনাবাহিনী কিন্তু তাদের কর্তৃত্ব হারিয়েছে। তাহলে আমরা যদি সরকার থেকে আমরা যদি নেগোসিয়েশন করতে চাই, সংলাপ করতে চাই, তাহলে এই দায়িত্বটা আসলে কার সাথে আমরা করবো? এটাকে মায়ানমার জান্তা সরকারের সাথে করবো, নাকি আরাকান আর্মির সাথে করবো, নাকি
যারা অন্যান্য বিচ্ছিন্নতাবাদী বা মায়ানমার জান্তা সরকারের বিরুদ্ধে যারা সংগ্রাম করছে, যুদ্ধ করছে, তাদের সাথে আমরা করবো। এটা খুবই একটা ডেলিকেট, খুবই অস্পষ্ট একটা সিচুয়েশন। এই জায়গা থেকে আন্তর্জাতিক মানবাধিকারের জায়গা থেকে কিন্তু একটা সলিউশনের কথা সব জায়গায় সবখানে বলা হচ্ছে, একটা ফ্রেমওয়ার্কের কথা, সেটার নাম হচ্ছে ডুরেবল সলিউশনস। এই ডুরেবল সলিউশনস এর তিনটা পার্সপেক্টিভ আছে। একটি হচ্ছে এখানে তোমাদের আলোচনা হয়েছে ভলান্টারি রিপাট্রিয়েশন, স্বেচ্ছায় রোহিঙ্গাদেরকে প্রত্যাবর্তন করা। এটা হচ্ছে সবচেয়ে কাঙ্ক্ষিত, সবচেয়ে ইফেক্টিভ সমাধান। কিন্তু সেই সমাধান আসলে আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক আদালতে আসলে হবে না। সেটির জন্য আমাদের দরকার পলিসি ইন্টারভেনশন, আমাদের পলিটিক্যাল ইন্টারভেনশন। আমাদের সম্মানিত উপদেষ্টা মহোদয় এখানে আছে, এটি আমাদের উপদেষ্টা পরিষদ সহ আমাদের ডিপ্লোম্যাটিক চ্যানেলে আমরা যদি মায়ানমারকে চাপ প্রয়োগ করতে না পারি, তাহলে কিন্তু ভলান্টারি রিপাট্রিয়েশন সম্ভব না। এবং সেই চাপের একটা অনুঘটক হতে পারে যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের জাজমেন্ট, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের জাজমেন্ট, জাতিসংঘের ম্যান্ডেট, বিভিন্ন অনুসন্ধান যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন গুলো হচ্ছে তাদের রিপোর্ট, সংবাদকর্মীদের রিপোর্ট, এই সবগুলোকে মিলে হয়তো আমরা একটা মোমেন্টাম তৈরি করতে, একটা ফোর্স তৈরি করতে পারি। কিন্তু এই ফোর্সটাকে আসলে ইমপ্লিমেন্ট করতে পারবে ডিপ্লোম্যাটিক চ্যানেলের মাধ্যমে, এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা করতে গিয়ে আমাদেরকে কিন্তু এই যারা রোহিঙ্গা জনগোষ্ঠী যারা ফেরত যাবে, তারা সেটা নিরাপদে সম্মানের সাথে ব্যাক করতে পারবে, তারা তাদের জীবন জীবিকা নাগরিকত্ব ফেরত পাবে, এটি নিশ্চিত করতে না পারলে আসলে রোহিঙ্গাদেরকে সেফলি বা ভলান্টারিলি রিপ্যাট্রিয়েট করা আসলে সম্ভব না। দ্বিতীয় আরেকটি প্রস্তাব আন্তর্জাতিক মহল থেকে আছে, সেটা হচ্ছে লোকাল ইন্টিগ্রেশন। যেহেতু তাদেরকে ফেরত পাঠানো যাচ্ছে না বা হয়তো যাবে না, আমি জানি না, সেক্ষেত্রে তাদেরকে লোকালি ইন্টিগ্রেট করা যায় কিনা। এটা খুবই প্রবলেমেটিক এবং বিপজ্জনক একটি প্রস্তাব আমি মনে করি। কারণ যদি ভাষাগত দিক দিয়ে তাদের সাথে আমাদের সাযুজ্য আছে, কিন্তু আসলে কালচারালি এবং রেশিয়ালি তাদের সাথে কিন্তু আমাদের পার্থক্য আছে। এবং এটি আসলে আমাদের যে লোকাল জনগোষ্ঠী, তারাই জীবন এবং জীবিকার হুমকির সম্মুখীন। সে জায়গায় এত বড় একটা জনগোষ্ঠীকে লোকালি কক্সবাজার অঞ্চলে ইন্টিগ্রেট করা এটা খুবই ডিফিকাল্ট। আমি একমত যে আমার পূর্ববর্তী যে সাংবাদিক ভাই বলেছেন, যেটার সাথে কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন অনুঘটক এখানে যুক্ত আছে। ফলে তাদেরকে ব্যবহার করে ভবিষ্যতে বাংলাদেশে একটি বিচ্ছিন্নতাবাদী ফোর্স এখানে ক্রিয়াশীল হবে না, অলরেডি হয়ে আছে, সেটা যে আরো বেশি গতি লাভ করবে না এটি বলা খুব মুশকিল। সুতরাং লোকাল ইন্টিগ্রেট করাটা আসলে আমাদের জন্য রিয়ালিস্টিক, প্র্যাগম্যাটিক না। তবে তাদের স্বাস্থ্য, তাদের শিক্ষা, তাদের লেখাপড়া, তাদের জীবন এবং নিরাপত্তার বিধান করা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এটা আমরা করতে পারি, এটা করা আমাদের উচিত। তৃতীয় যেটি প্রস্তাব, সেটি হচ্ছে রিসেটেলমেন্ট টু থার্ড কান্ট্রি, তৃতীয় কোনো দেশে ফেরত পাঠানো যায় কিনা। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর উন্নত দেশগুলো তাদের কোনো আসলে কোনো সক্রিয় ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। ইউরোপ, আমেরিকার যে দেশগুলো আছে যারা মানবাধিকার নিয়ে বড় বড় কথা বলে, কিন্তু তারা কিন্তু রোহিঙ্গাদেরকে হোস্ট করছে না। একটা গরিব উন্নয়নশীল একটা দেশ বাংলাদেশ, তারা এতগুলো জনগোষ্ঠীর কাছে এত বছর ধরে তারা হোস্ট করছে। ওরা হয়তো কিছু টাকা পয়সা দিয়ে আমাদেরকে হেল্প করছে, ফান্ড দিচ্ছে, সেই ফান্ডও আমরা এখন জানতে পারছি যে সেটা কমিয়ে দেওয়া হয়েছে। কারণ রোহিঙ্গা সমস্যা পৃথিবীর এখন একমাত্র সমস্যা না, পৃথিবীর আরো বহু জায়গায় আরো রিফিউজি ক্রাইসিস তৈরি হচ্ছে। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে, প্যালেস্টাইনের মধ্যে যুদ্ধ চলছে। তো সুতরাং রোহিঙ্গা ক্রাইসিসটা কিন্তু আস্তে আস্তে প্রাসঙ্গিকতা দেখা যাচ্ছে, এটা পুরনো হয়ে যাচ্ছে, এবং এখানে ইন্টারন্যাশনাল ডোনার গুলো তাদের ইন্টারেস্ট আর ক্যারি করছে না। তো এই জায়গা থেকে আসলে যারা এই ডোনেশনের সাথে যারা যুক্ত, সেই রাষ্ট্রগুলোকে যদি আমরা রোহিঙ্গাদেরকে বার্ডেন শেয়ারিং এ যদি অন্তর্ভুক্ত করতে পারি, তাহলে একটা সমাধান হতে পারে। কিন্তু সেটা সমাধান আসলে খুব বেশি প্র্যাকটিক্যাল না। কেউ আসলে রোহিঙ্গাদেরকে আসলে ধারণ করতে চাচ্ছে না, টাকা দিতে চাচ্ছে, চ্যারিটি করতে যাচ্ছে, কিন্তু কেউ আসলে রোহিঙ্গাদেরকে নিজ দেশে নিয়ে যেতে চাচ্ছে না। তো এই জায়গায় আমি মনে করি একমাত্র সমাধান হচ্ছে সেফ এবং রেসপেক্টেবল রিপাট্রিয়েশন, dignified repatriation of the Rohingyas। এবং সেই জন্য আমাদের উপদেষ্টা মহোদয় আছেন, আমি মনে করি বাংলাদেশ সরকার মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে একজন পারফেক্ট ব্যক্তি, যার সারা পৃথিবীর সমস্ত সরকার প্রধানের সাথে যার আগে থেকে পূর্ব সম্পর্ক আছে ডিপ্লোম্যাটিক চ্যানেলে। এই সরকার যদি এটি করতে না পারে, ভবিষ্যৎ সরকারের জন্য আমি মনে করি যে এটা অনেক বেশি চ্যালেঞ্জিং। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব নুরুল ইসলাম, আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অ্যালায়েন্সের উনি প্রেসিডেন্ট। উনি দীর্ঘদিন ধরে এই সেক্টর নিয়ে কাজ করেছেন এবং
আন্তর্জাতিক ভাবে উনি সেক্টর নিয়ে কাজ করছেন। এখন ওনার বক্তব্যটি আসলে উনি ইংরেজিতে দিতে যাচ্ছেন, সেটি প্রথমে I apologize. বাংলাতে কথা বলতে পারছি, খুব অসুবিধা হচ্ছে, সেজন্য প্লিজ allow me to speak in English. Honorable Chairman and His Excellency and my colleagues, His Excellency, the advisors of the Bangladesh government and the participant ladies and gentlemen. First, I thank the organizers and all participants for your time and encouragement. Rohingya is predominantly a Muslim community living in Dhaka with a long history. They have had connection with the high cultures of Bengal, Persia and Arabia. And their relation, particularly, their more relation interaction with Bengal than Bali. Particularly the relation between Arkan and Chittagong is based on a geographical, ethnological and cultural relation. So literally what happened, Rohingyas are, despite their indigenous, despite they have a long history, they are not tolerated in Arkan, in Burma, because of their ethnicity, because of their religion, and appearance, particularly South Asian appearance, particularly Chittagonian appearance. And the nature of the problem is, it is an ethnic, religious, and political problem, political persecution to rid Arkan of the Muslim population. They don't want the Muslims there. They want to make the Muslim-free region a Buddhist community, Buddhist region. And during the time of British colonial period, they were massacred. In 1942, about 100,000 of Rohingya people were massacred by the fellow Rakhine people. And after the independence in 1948, series of mass atrocity crimes have been committed against Rohingya. And particularly this persecution started right from 1962 military rule by the wing. And from since then, they are facing de-legitimization and persecution and systematic the elimination of these people. And the problem of Rohingya people, the result, that Bangladesh being a neighboring country has to bear the brunt of this problem from time to time. Today, neighboring Bangladesh is hosting about 1.3 million Jews. Despite her economic constraint, with compassion, with compassion, with love and affection, they are bearing the brunt of this problem. As for us, we cannot forget these, humanitarian, gesture, and we will never forget. We are very much thankful to the people of Bangladesh. So this is we have seen
in 2017. The world was shocked to see the images of men, women, and children fleeing mass atrocity in Iraq. And children, even the women are gang raped, houses destroyed, and villages destroyed. And the children, infant children, even they are thrown to the flames. And this is the world was shocked. At that time, nobody came forward to receive these people. This is Bangladesh, who first received Bangladesh. This is one of the people of Bangladesh that received these people. This is, we cannot forget this. What at the previous, we are targeted by the Burmese military people. Now, during the recent months, the Afghan army, they have become powerful. And contrary to our expectations, we thought that we have long, the peaceful coexistence with the Rakhine people, the previous. And now, when the Rakhine people, the Afghan army come to the power, we expected that they would be cooperative, they would be sympathetic, they would be working together with the Rohingya people, and so that together we can make Assam great again. But the way that the army, they become not less than, they appear